আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম আপু। কেমন আছো? এই তো আপু, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আচ্ছা, আমি এখনো মানে ইসাতে ভিডিওতে আসলাম না, মাত্র অফিস থেকে আসছি তো, খুব বিশ্রী অবস্থা। আজকে আমাদের আমরা সেন্টার ফর নিউট্রিশন লার্নিং অ্যান্ড রিসার্চ এর পক্ষ থেকে আয়োজন করা হয়েছে হায়ার স্টাডি ইন অস্ট্রেলিয়া। এবং এখানে যেতে আমাদের কি কি প্রিপারেশন লাগে বা কিভাবে প্রিপারেশন নিতে হয়, কি কি আহ, উম, আহ, পরীক্ষাগুলা কি দিতে হয় বা পেপারস কি লাগে, সেই বিষয় নিয়ে কথা বলবো। তো আমাদের এই টোটাল বিষয়টা ক্লিয়ার করার জন্য আজকে আমাদের সাথে স্পিকার হিসেবে আছেন আন্না। উনি বর্তমানে অস্ট্রেলিয়ার, আপু ভার্সিটিটার নাম যেন কি হয়? আপু ওয়েস্টার্ন ইউনিভার্সিটি। আচ্ছা, ওখান থেকে এমপিএইচ কমপ্লিট করেছেন। তো আমরা এখনই সেশনটা শুরু করব। আহ আপু আপনি শুরু করে দেন, হ্যাঁ। আর কারো ঠিক। যদি কোনো কোশ্চেন থাকে আমাদের আমাদের আহ আমাদেরকে ইনবক্স করতে পারবেন। আমরা যতটা, এবং আমাদের তো আমরা একটা গ্রুপও করেছি হায়ার স্টাডি নিয়ে, ওইখানেও আপনারা কোশ্চেন রাখতে পারবেন। আমরা অ্যান্সার দিব। ওকে আপু, আপনি শুরু করেন। থ্যাংক ইউ আপু। ফার্স্ট অফ অল, আপনাদের ইনিশিয়েটিভকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। যে আসলে আমরা যখন এসব জায়গায় ট্রাই করছিলাম, আমি তো এরকম প্ল্যাটফর্ম পাইনি যে আম, আমাদের ব্যাকগ্রাউন্ডের কেউ আমাকে একটু রাস্তা দেখাবে। সো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ, থ্যাংকস আ লট আপনাকে। আর এখানে আসলে আমি কাউকে দেখতে পাচ্ছি না। আমি আশা করছি ম্যাক্সিমাম হয়তো নিউট্রিশন ব্যাকগ্রাউন্ডের আপনারা একটু আমার সাথে রেসপন্সিভ হবেন, তাহলে আসলে আমার জন্য সুবিধা হবে যে আমি কি কি ইনফরমেশন শেয়ার করব। কারণ অস্ট্রেলিয়াতে আসলে না আপনি ওভার ইনফরমেশনে ভুগবেন, যেটা আমার কাছে মনে হয়। যে এক একজন এক এক কথা বলছে। আপনি একজনের কাছ থেকে একটা ইনফরমেশন পেয়েছেন, আরেকজনের কাছ থেকে আরেকটা ইনফরমেশন পাবেন। সো আপনারা যদি আমার সাথে কমিউনিকেট করেন, আই ক্যান প্রোভাইড ইউ দ্য লাইক এক্সাক্ট ইনফরমেশন দ্যাট আই হ্যাভ, যেটা আমার কাছে আছে আর কি। সো এখানে কি সবাই নিউট্রিশন ব্যাকগ্রাউন্ড? আমি যদি এটা জানতাম তাহলে ভালো হতো। আমরা যে কয়জন উপস্থিত আছি, আমরা মনে হয় একটু কথা বলে নিজেদের পরিচয় দিলে ভালো হতো, এবং বাকিরা জয়েন করতেছে আস্তে আস্তে। হ্যাঁ, আসলে এটা আমার আমি 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 রিয়েলি সরি, আমাদের টাইমটা আগামীকাল ছিল। বাট আমার পার্সোনাল রিজন আমি এটা একদিন এগিয়ে নিলাম, এই জন্য হয়তো পার্টিসিপেন্ট একটু কম। হ্যাঁ হ্যাঁ, আবার আজকে বৃহস্পতিবার, এবং এই টাইমটা জাস্ট ইয়ে করার সময়, তারপরেও সমস্যা নেই। আমরা যে কয়জন পেয়েছি আমরা শুরু করি, আস্তে আস্তে আমরা আরো ইয়ে করতে পারবো। আপু, আপনি চাইলে রেকর্ডিংটা সবাইকে দিতে পারেন, কারণ আম, লাগে, মানে যখনই প্রসিডিউর হ্যাঁ শুরু হ্যাঁ করেন না সবার মাথা নষ্ট হয়ে যায় আসলে। সো যাদের প্রয়োজন হয় আপনাকে নক দিলে আপনি রেকর্ডিংটা শেয়ার করতে পারেন ইন কেস। হ্যাঁ। আর আর একটা আমাদের একটা ইউটিউবের চ্যানেলও খোলা আছে, আমি ওইটাতেই আপলোড করে দিব না, এবং এটা লিঙ্কও পেজে দিয়ে দিব না, সেটা সবচেয়ে ভালো হয়। গ্রেট, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি তাহলে কথা বলছি আমার জায়গা থেকে, বাট আপনাদের প্লিজ রেসপন্সিভ হতে হবে। কারণ লাস্ট যখন আমি একটা মানে আমাদের আমার আমার নিজের একটা ইনস্টিটিউট মানে প্রতি ইনিশিয়েটিভ আছে, সেখান থেকে যখন আমি একটা এরকম হায়ার স্টাডিজ এর প্রোগ্রাম করেছিলাম, সেখানে মানে অনেক পার্টিসিপেন্টস ছিল। আমি 1 ঘন্টা তো শেষ করতে পারিনি। দে হ্যাভ লটস অফ কোয়েশ্চেন, তাদের এত কোয়েশ্চেন ছিল। সো আমি আশা করছি যে আপনারা যারা আজকে একটু মানে কষ্ট করে জয়েন হয়েছেন, তারা আমার সাথে একটু রেসপন্সিভ হবে, নাহলে আমি একা কি কথা বলবো, বলেন। সেটাই। সামিয়া, তুমি জয়েন করছো মনে হয়, তুমি একটু আপুকে পরিচয় দাও তোমার, আপু তারপর শুরু করুক। হাই সামিয়া। আসসালামু আলাইকুম আপু, আমি সাদিয়া আফরোজ সামিয়া। ওয়ালাইকুম এখন আমি আসসালাম। মাস্টার্স আপু আমি এখন মাস্টার্স করছি আকিজ কলেজ অফ হোম ইকোনমিক্স থেকে। তার পাশাপাশি অ্যাজ এ প্রফেশনাল ভাবেও কাজ করছি প্রোয়েক্টিভ মেডিকেল কলেজে নাজনীন আপুর সাথে। ও গ্রেট, খুব ভালো না। আপনারা অনেক অনেক ভালো কাজ করতেছেন। আবার নেক্সট স্টেপ কি হবে সেটা নিয়েও ভাবছেন, এটা এটা খুবই ভালো। আচ্ছা, আমি তাহলে শুরু করে দেই। আপনারা হ্যাঁ হ্যাঁ। সবাইকে আমি হাই দিচ্ছি আমার আমার তরফ থেকে। আর আমি শুরু করি। ইন বিটুইন আপনাদের কোশ্চেন থাকলে প্লিজ এনি টাইম আস্ক মি। যেহেতু আমাদের পার্টিসিপেন্ট তুলনামূলক কম, এটা কিন্তু কম্পারেটিভলি ভালো। আপনারা এক একজন হুম। আমাকে আরো বেশি কোশ্চেন করতে পারবেন।
আমি শুরু করে দিচ্ছি। প্রথমেই হচ্ছে আমি বেসিক্যালি না কি কয়েকটা জায়গায় ফোকাস করতে চাচ্ছি। প্রথম কথা হচ্ছে অস্ট্রেলিয়া, ইউকে, কানাডা সম্পর্কে আমি এত খুব একটা জানি না। তো অস্ট্রেলিয়া, ইউকে এই কান্ট্রি গুলোতে না আপনার হচ্ছে প্রসিডিউর কি হবে, অ্যাপ্লিকেশন কি হবে, সবগুলো আপনি এজেন্সিতে গেলে তারা উইদাউট এনি কস্ট আপনাকে ইনফরমেশন দিচ্ছে, রাইট? সো আপনি ওই প্রসিডিওর কি, কিভাবে অ্যাপ্লাই করবেন, বা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট কি কি দেখাবেন, ফান্ডিং কিভাবে দেখাবেন, এগুলো না অনেক সুন্দর করে ওরা ব্রেকডাউন করে দিয়ে দেয়। সো আমি আপনাদেরকে ওই সুন্দর এজেন্সি গুলো সাজেস্ট করবো, যেটা আমার কাছে মনে হয় বেস্ট, তারা ফাস্ট কাজ করে, দ্রুত কাজ করে, অথেন্টিক ইনফরমেশন দেয় কম্পারেটিভলি। সো আমি এগুলো আপনাদেরকে সাজেস্ট করব, কিন্তু আমি এখানে বেশি সময় নষ্ট করতে চাচ্ছি না, কারণ এই ইনফরমেশন গুলো আপনি যে কোনো এজেন্সিতে যাবেন, আইটিপি বলেন, স্টাডিনেট বলেন, পিএফএসসি গ্লোবাল বলেন, সেখানে গেলে আপনি ইজিলি পেয়ে যাচ্ছেন, এগুলো ইজিলি অ্যাক্সেসিবল ইনফরমেশন, রাইট? আপনারা আমাকে, যেহেতু আমি আজকে এখানে প্রেজেন্ট হয়েছি, আপনাদের উচিত আমার কাছে আরো ডেপথের কোশ্চেন জিজ্ঞেস করা, যে নেক্সট স্টেপ কি, বা হচ্ছে এজেন্সি আমাকে এটা সাজেস্ট করেছে, এটা কি আসলেও বেস্ট অপশন কিনা। আমি এই টাইপের মানে কোশ্চেন আমি একটু বেশি সময় দিতে চাচ্ছি। তাহলে কি এটা ইফেক্টিভ হবে, যে আজকের সেশনটা অ্যাকচুয়ালি ইফেক্টিভ হবে। তো আমি যদি ধরে নেই যে আহ, আপনাদের আপনাদের এখান থেকে আমাকে বলেন যে আপনারা অস্ট্রেলিয়াতে আসবেন, এরকম ডিটারমাইন্ড কয়জন আছেন, যে না আমি অনেক কান্ট্রি নিয়ে স্টাডি করেছি, তো আমার মনে হচ্ছে যে আমি অস্ট্রেলিয়াতে হার্ড এন্ড সোল ট্রাই করব। আপনাদের মধ্যে কেউ আছেন এরকম? এনিওয়ান? আপু আমি আছি। আমি অস্ট্রেলিয়া নিয়ে অলরেডি একটু ঘাটাঘাটি করেছি, তাই আমার ইচ্ছা আছে। তাই না? তো আমি মানে অস্ট্রেলিয়াটা, ম্যাম তাহলে এই কোশ্চেন থেকে শুরু করছি, যে এখান থেকে আমি শুরু করি। যারা অস্ট্রেলিয়া নিয়ে মোটামুটি ঘাটাঘাটি করেছেন, সামিয়া, আমি তুমি করে বলছি তোমাকে, তুমি আমাকে একটু বলো যে তুমি অস্ট্রেলিয়া সম্পর্কে এখন পর্যন্ত কি ইনফরমেশন জানো, কারণ বেসিক আমি দেখি যে তোমরা আসলে কতটুকু জানো, দেন ওখান থেকে আমি পিক করব। তুমি অস্ট্রেলিয়া নিয়ে কি আপু কি ইনফরমেশন গ্যাদার করেছো সোফার? আপু আমি যেহেতু নিউট্রিশনে পড়ি, আমি নিউট্রিশনের উপর মাস্টার্স এর জন্য মেইনলি ঘাটাঘাটিটা করেছি। তো ওদের বেসিক রিকোয়ারমেন্টস যেগুলো ধরেন আইএলটিএস এর স্কোরটা কেমন লাগবে, অ্যান্ড ওদের সিজি ওরা কেমন আশা করছে, যেমন আউট অফ 4 স্কেল ওরা কতটুকু অ্যাকসেপ্ট করছে, সেইগুলো দেখেছি। ওদের কস্ট কেমন আসে, যে পার ইয়ার টাকাটা কেমন কস্ট আসে সেটা দেখেছি। অ্যান্ড স্কলারশিপের কিছু অপশন দেখেছি। অ্যান্ড মানে টিচারদের প্রোফাইল নিয়ে ঘাটাঘাটি করেছি, যদি ইন কেস আমি তাদের থেকে ফান্ডিং ম্যানেজ করতে পারি ওই এক্সপেকটেশনে। আচ্ছা, এটা তোমাকে একটা সুন্দর একটা মানে ইনফরমেশন দিলাম, আমি বুঝতে পেরেছি যে এখন আমি কোথা থেকে শুরু করব। নেক্সট আমাকে একটা জিনিস বলো যে তোমার কাছে হার্ডেস্ট পার্ট, এইগুলো জানার পরে তোমার কাছে হার্ডেস্ট পার্ট কি লাগতেছে, মানে যে এই জিনিসটা আমি অনেক জানার পরে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে, আমি এর থেকে বেশি ইনফরমেশন পাচ্ছি না। আপু ফান্ডিং ম্যানেজমেন্টটা নিয়ে একটু কষ্ট হয়ে যাচ্ছে, যেমন প্রফেসরদেরকে আমি মেল করেছি, বাট তাদের তেমন একটা আমি রেসপন্স পাইনি প্রথমত। আর সেকেন্ড হলো, অ্যাপ্লাই করতে গেলে আপু কিছু প্রসিজিওর আছে যেগুলোতে গিয়ে কয়েকবার আটকে গেছি আর কি, বিশেষ তুমি কি করে ফাইন্যান্সিয়াল। নিজে জি থেকে জি। অ্যাপ্লাই করতে চাচ্ছিলে? হ্যাঁ হ্যাঁ আপু, নিজে থেকে ট্রাই করেছিলাম। ওকে, আচ্ছা, তাহলে আমি সামিয়ার এই দুটো কোশ্চেন থেকে আমি শুরু করছি আমার ইনফরমেশন দেওয়া। প্রথম কথা হচ্ছে, নর্মালি আমরা মাস্টার্স বা হচ্ছে পিএইচডি এইসব প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করি, রাইট? সো তুমি যখন মাস্টার্স প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করবে অস্ট্রেলিয়াতে, সেখানে ফান্ডিং পাওয়াটা মানে এটা আশা করাটা বোকামি, ফান্ডিং এখানে নেই। মাস্টার্স প্রোগ্রামের জন্য তো নেই, কারণ এগুলো কোর্স ভিত্তিক, হ্যাঁ। সো এখানে প্রফেসরদের হাতে কিছু থাকবে না। আহ সেক্ষেত্রে তোমরা স্কলারশিপ যেটা মানে ইউনিভার্সালি, মানে অস্ট্রেলিয়ার সব জায়গায় যতগুলো রিজনাল বা হচ্ছে রিজনালের বাইরে সব জায়গায় তারা একটা পার্সেন্টেজ অফ স্কলারশিপ দেয়, সেটা 30%, 15%। তো আবার সেটা ডিপেন্ড করে অনেক সময় ওই প্রোফাইলের উপর। যে এই দেখা যাচ্ছে যে যেমন আমার ওয়েস্টার্ন সিটি ইউনিভার্সিটিতে 30% স্কলারশিপ দেয় ম্যাক্সিমাম মাস্টার্স প্রোগ্রামে, ঠিক আছে? তো সেখানে অনেকেই এই স্কলারশিপটা পায় না, যাদের সিজিপি একদমই কম থাকে। আর তুলনামূলক আমাদের যে হোম ইকোনমিক্স এর যে ব্যাকগ্রাউন্ড, সেখানে কিন্তু আমরা একটু কষ্ট করলে 3.3, 3.4 আমরা কিন্তু ইজিলি আমাদের ঝুলিতে নিয়ে আসি, রাইট? সো ইন দ্যাট কেস আপনারা ইজিলি 30% স্কলারশিপ পেয়ে যাবেন, এবং সেটা ইউনিভার্সিটি ওয়াইজ ভ্যারি করে।
বাট আমার মনে হয় না যে মাস্টার্স প্রোগ্রামে 30%-এর বেশি স্কলারশিপ দেয়। সো আপনার মনে হতে পারে 30% আসলে কিছুই না, অ্যাকচুয়ালি কিছুই না। যেখানে আপনি হচ্ছে $50,000, আমি একটা অ্যাভারেজে ধরলাম যে $50,000 আপনি 2 ইয়ারে খরচ করছেন, সেখানে এর 30% ও 30% কমেও আপনাকে 50,000, অ্যারাউন্ড $50,000 আপনার খরচ করতে হবে। সো সো সেই 30% আসলে কিছুই না, বাট দিচ্ছে তো, তাই না? সো মাস্টার্স প্রোগ্রামে এর থেকে বেশি দেয় না। আরেকটা হচ্ছে, আপনি যদি রিসার্চ প্রোগ্রামে আসেন, আপনার যদি রিসার্চ প্রোফাইল থাকে, আপনার আগে থেকে আপনার কোনো থিসিস যা বা জার্নাল পাবলিশ থাকে, আপনি এখানে অনেক সময় স্পেন্ড করছেন, আপনি সেক্ষেত্রে যখন প্রফেসরদেরকে মেল করবেন, এটা হচ্ছে অস্ট্রেলিয়ার সিস্টেম বলছি, একটা প্রত্যেকটা দেশ কিন্তু আলাদা। তো সেক্ষেত্রে আপনি যখন প্রফেসরদেরকে মেল করবেন, যাদের সাথে রিচ করবেন, তারা কিন্তু ওই যে স্টেপ গুলা ফলো করবে, যে আপনি হচ্ছে ফার্স্টে প্রোটোকল দিবেন, দেন তাদের সাথে ম্যাচ হয় কি না, তারা স্পন্সর করবে কি না, আর খুবই কম্পিটিটিভ, সেটার জন্য ওয়েট করতে হবে, এবং সেটা টাইম টাইম কনজিউমিং। আমি এটা বলবো না যে অস্ট্রেলিয়াতে স্কলারশিপ নেই, আমি রিসেন্টলি অনেককেই দেখেছি পাচ্ছে, বাট এটা হচ্ছে কি, আম, মানে কম, সংখ্যাটা খুবই কম। ঠিক আছে, যেরকম আমেরিকাতে একটা সময় দেখা যাচ্ছে যে সবাই, মানে অনেক স্কলারশিপ অ্যাপ্লিকেন্ট পাওয়া যাচ্ছে, অন্যান্য দেশে অনেক স্কলারশিপ অ্যাপ্লিকেন্ট পাওয়া যাচ্ছে, সেই তুলনায় অস্ট্রেলিয়াতে এই সংখ্যাটা অনেক কম। বাট দের ইজ এ চান্স, চান্স নেই যে সেটা বলবো না। ঠিক আছে, বাট মাস্টার্স প্রোগ্রামে আপনি যদি একটা মাস্টার্স করে আরেকটা মাস্টার্স করতে চান, অথবা আপনি ব্যাচেলর থেকে মাস্টার্স প্রোগ্রামে যেতে চান, সেক্ষেত্রে আসলে প্রফেসরদের হাতে তেমন কিছু নেই। আবার ইউনিভার্সিটি ওয়াইজও ভ্যারি করে, যেমন হচ্ছে সিডনিতে, আমার নিজের ইউনিভার্সিটি, হ্যাঁ, সেখানে হচ্ছে আমি খুব বেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ওই পিএইচডি ফুল ফান্ডেড প্রোগ্রাম খুবই কম দেখি, যেখানে আমি সব অলামনির সাথে কানেক্টেড, আমার নিজের সুপারভাইজার আছে, আমার নিজের প্রফেসর আছে, তাদের সাথে আমার ভালো খাতির আছে। সেক্ষেত্রেও আমি দেখতেছি যে সব অফার, ম্যাক্সিমাম অফার হচ্ছে ডোমেস্টিক স্টুডেন্টদের জন্য, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য মানে আমি কম্পিটিশন করবো কাদের সাথে, মানে মানে ওটা অ্যাপ্লিকেবলি ডোমেস্টিক স্টুডেন্টদের জন্য। বাট ইউনিভার্সিটি অফ সিডনি তারা আবার প্রচুর এরকম আপনার হচ্ছে স্কলারশিপ অপরচুনিটি দিচ্ছে, সেখানে আবার হচ্ছে নিউট্রিশন রিলেটেডও আছে, আবার নিউট্রিশনের বাইরেও আছে। তো এটা আপনার চোখ রাখতে হবে সারাক্ষণ, মানে তাদের ওই সার্কুলার গুলো দেখতে হবে, অ্যাপ্লাই করতে হবে, কম্পিটিটিভ কম্পিটিটিভ হলেও পসিবল তো, তাই না? সো এটা হচ্ছে ওই ফান্ডিং এর বিষয়টা আর কি, যে স্কলারশিপের বিষয়টা। এই নিয়ে কারো কোশ্চেন আছে? এই মাস্টার্স প্রোগ্রাম, রিসার্চ প্রোগ্রাম এগুলো নিয়ে? আপনারা হচ্ছে যদি কথা বলার মতো অবস্থায় না থাকেন, চ্যাট বক্সে মেসেজ দিয়ে দিবেন, আমি হচ্ছে রেসপন্স করে দিব। ঠিক আছে, কারণ অ্যাকচুয়ালি আপনাদের কোশ্চেন অনেকেরই থাকতে পারে, বাট দেখা যাচ্ছে যে আপনারা হয়তো, যেহেতু বাংলাদেশে এখন একটা অফ টাইম, অনেকে বাসার বাইরে, সেক্ষেত্রে আসলে আমি চেষ্টা করবো যেন আমি ওই আনসারটা দিতে। এবার আমি শুরু করতেছি যে নেক্সট, মানে আহ, ওই একদম বেসিক থেকে, যে ইউনিভার্সিটি শুরু থেকে শেষ পর্যন্তটা কেমন হয়। হ্যাঁ, আমি শুরু মানে কনভার্সেশনটা শুরু করলাম এটা বোঝার জন্য যে আপনাদের আসলে অ্যাকচুয়ালি কোন জায়গায় আটকাচ্ছেন, আমি কোন জায়গা থেকে শুরু করব। সো ফার্স্টে আমি একটু প্রসিডিউরটা বলে দিই। আমি শুরুতেই বললাম যে আপনারা যেটা করবেন, যেমন হচ্ছে সামিয়া সামিয়া হচ্ছে ও নিজে থেকে অ্যাপ্লাই করেছে। এটা আবার আমি একটু, এটা আমি বলবো এখানে আমার একটু ডিফারেন্ট ওপিনিয়ন আছে। অস্ট্রেলিয়াতে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি প্রেফার করে যে আপনি যেন কোনো এজেন্সি থেকে অ্যাপ্লাই করেন, কারণ এজেন্সি থেকে অ্যাপ্লাই করলে কি হয়, ডকুমেন্টস গুলো অনেক ওরিয়েন্টেড থাকে। হ্যাঁ, তো আপনি যখন এজেন্সি তো কোনো চার্জ নিচ্ছে না, যদিও এখানে আপনার অনেক প্রস এন্ড কনস আছে, যে এজেন্সি আপনাকে হয়তো বেস্ট সাজেশন দিচ্ছে না, বাট সেখানে তো আপনার ভূমিকা আছে, আপনি চাইলে নিজে গবেষণা করেন, আপনি নিজে ঘাটাঘাটি করেন, আপনি এজেন্সিকে বলেন আমি এটা চাই, আমি এটা চাই না। সো ইউ হ্যাভ এন অপশন, রাইট? সো আপনি যেটাই করেন, আমিও এটাকে প্রেফার করি যে আপনার কাজগুলো যেন কোনো এজেন্সি করে। এটা আবার এটা হচ্ছে অস্ট্রেলিয়ার জন্য, কারণ অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি গুলো এটা প্রেফার করে। ঠিক আছে, তাহলে কিন্তু আপনার নিজের এত ঝামেলা ফেস করতে হয় না, রাইট? এটা আমার আমার মনে হয়। তারপরও ওই যে আমি শুরুতে যেটা বললাম, যে আমি বেসিক ইনফরমেশনটা দিব যাতে আপনাদের সময়টা বাঁচে, যারা আজকে কষ্ট করে জয়েন করেছেন। যেমন হচ্ছে, ফার্স্ট অফ অল আপনারা যখন এজেন্সিতে যাবেন, আমার নিজের কিছু প্রেফারেন্স আছে, যে যারা শুধু অস্ট্রেলিয়ানে কাজ করে তাদের কাছে যাবেন। তাহলে তারা হচ্ছে এই বিষয়ে, যেমন অস্ট্রেলিয়াতে 3 মাস পর পর রুলস রেগুলেশন চেঞ্জ হয়, রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়, সো তারা আপনাদেরকে আপডেটেড ইনফরমেশন দিতে পারবে।
ফর এক্সাম্পল, আমি যখন এসেছিলাম 2 বছর আগে, তখন হচ্ছে আমি একটা সিডনিতে একটা সেমিস্টার ফি দিয়ে চলে আসতে পেরেছি। এরপরে যখন হচ্ছে মানে আমার অনেক জুনিয়রই হচ্ছে এর পরের সেশনে হয়তো বা 1 বছর পর আসতে চাচ্ছিল, তো তারা সিডনিতে আসতে পারে না, কারণ অনেক ইউনিভার্সিটি প্রেফার করছিল যে তাদের 1 বছরের টিউশন ফি লাগবে, শুরুতেই 1 বছরের টিউশন ফি দিতে হবে, হুইচ ইজ লাইক হিউজ অ্যামাউন্ট। তো এত অ্যামাউন্ট দিয়ে আসলে শুরুতে ইনিশিয়ালি আসাটা খুব কঠিন। সো অনেকেই তখন সিডনিতে না এসে মেলবোর্ন চুজ করে। ঠিক আছে। সো হচ্ছে মানে এই আপডেটেড যে ইনফরমেশন গুলা, সেগুলো কিন্তু আপনার একটা যারা বেসিক্যালি অস্ট্রেলিয়া নিয়ে কাজ করে, ওদের কাছে কিন্তু সব থেকে বেস্ট পাবেন। সো যে কোনো এজেন্সিতে না গিয়ে ফোকাস করেন ওই এজেন্সি গুলো যারা হচ্ছে অস্ট্রেলিয়াতে কাজ করে। যেমন হচ্ছে আহ, আমি সাজেস্ট করব স্টাডিনেট, আইডিপি, পিএফএসি গ্লোবাল। ঠিক আছে, তারা ভালো কাজ করছে। আর এর বাইরেও অনেক হয়তো মানে কি বলে, অনেক প্রতিষ্ঠানে আছে হয়তো কাজ করছে, বাট তাদেরকে আমি অনেক বেশি দেখি যে তারা খুব অ্যাক্টিভ। সো মেবি দে ক্যান গিভ ইউ দ্য লাইক আপডেটেড ইনফরমেশন। ঠিক আছে, এটা আমার কাছে মনে হয়। এরপর চলে গেলাম যে আচ্ছা, আপনি এজেন্সি কাছে যাওয়ার আগেও আপনি নিজে কিছু বেসিক ইনফরমেশন নিজের কাছে রাখতে চান, যে না আমি হচ্ছে এগুলাকে নিজে জেনে রাখি, তারপর আমি এজেন্সিতে গেলে আমার কাছে একটু মানে আমার কাছে কিছু ইনফরমেশন থাকলো। ইন দ্যাট কেস আমি আপনাদেরকে বলবো, আমার কাছে একটা পিডিএফ আছে, আমি এটা শেয়ার করতে পারি আপুর সাথে যদি আপনাদের প্রয়োজন হয়, যে অস্ট্রেলিয়ান জার্নিটা A to Z কি হয়, শুরু থেকে শেষ পর্যন্ত কি কি ডকুমেন্টস লাগে। আমি এটা আপনাদের সাথে পরে শেয়ার করতে পারি, আপাতত আমি একটু বলে দিচ্ছি। যেমন শুরুতে আপনাকে যেটা করতে হবে, আপনার কোর্সটাকে ঠিক করতে হবে। এজেন্সি ঠিক করার পর আপনি কোন এজেন্সিতে যাবেন, আপনার কোর্সটাকে ঠিক করতে হবে, ইউনিভার্সিটিটাকে ফিক্স করতে হবে। ফর এক্সাম্পল, এখানে আপনার হচ্ছে আবার আমি সামিয়ার কাছে ফেরত আসি। আর দেখো, আপনারা হচ্ছে আমার সাথে একটু কথা বললে আমি সবার কোশ্চেন নিয়ে কথা বলবো, যেহেতু সামিয়া কমিউনিকেশন করছে, আমি সামিয়ার কোশ্চেন গুলো বেশি নিচ্ছি। সামিয়া, তুমি যে ইউনিভার্সিটি গুলো ঘাটাঘাটি করেছো, সেখানে হচ্ছে তুমি কি সিডনির ইউনিভার্সিটি চুজ করেছো নাকি সিডনির বাইরে, নাকি বোথ? আপু সিডনির একটা ইউনিভার্সিটি ঘাটাঘাটি করেছিলাম, আর সিডনির বাহিরেও দেখেছিলাম। আর ওকে। আপনি যে এজেন্সির কথা বললেন স্টাডি নেট, আপু ওইটা তো একবার আমি ট্রাই করেছিলাম। এখন ওরা হলো কি, ওদের কিছু নির্দিষ্ট ইউনিভার্সিটি আছে, খালি আমাকে ওইগুলোই সাজেস্ট করেছিল আর কি। বাট আমি যে একটা স্পেসিফিক গভর্নমেন্ট ইউনিভার্সিটির উপর মানে ইন্টারেস্টেড ছিলাম, ওরা ওইটাতে আমাকে মানে এনরোল করাতে বেশি একটা আগ্রহ প্রকাশ করেনি। না, এরকম হওয়ার কথা না, কারণ হচ্ছে এরকম হলে আপনি রাজি হবেন কেন? আপনার নিজের ওপিনিয়ন আছে না। সো তারা হয়তো রাশ দেখাবে বা বিজনেস দেখাবে। যেমন আমি হচ্ছে স্টাডি নেটের ধানমন্ডি ব্রাঞ্চে গিয়েছিলাম। আপনি ওখানে তাদের যে ব্রাঞ্চ ম্যানেজার শিখাপুর কাছে যাবেন, গিয়ে আমার কথা বলবেন, হ্যাঁ, যে আন্না আপু আমার সিনিয়র আপু, আপু আপনাদের মাধ্যমে গিয়েছে, আমি আমার রেফারেন্স এসেছি। তো আপনি যদি শিখাপুর কাছে যান, আপনি তারা একটা জিনিস আপনাকে ধরায় দিতে চাইবে যে ইউনিভার্সিটি ভালো, বাট আপনি বলবেন যে আপনি এখানে অ্যাপ্লাই করেন। আমার মনে হয় না যে তারা এটাতে মানে নেগেটিভ কোনো ওপিনিয়ন দেওয়ার কথা। আর হচ্ছে, যদি দেখেন কোনো কাউন্সিলর আপনাকে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছে, আপনি কাউন্সিলর চেঞ্জ করেন। তারা তো একজনের কাছে পাঠায় আপনাকে যে তার সাথে কথা বলেন, তাই না? তো আপনি তার ওপিনিয়ন আপনার পছন্দ হয় না, চেঞ্জ দ্য কাউন্সিলর, আপনি অন্য কারোর সাথে কথা বলেন। তো তাহলে দেখবেন যে আপনি মানে আপনি যেটা চাচ্ছেন সেটাও হতে পারে। সামিয়া, কিছু বলবে? আচ্ছা আপু, ঠিক আছে, আমি এটাই একটু করে দেবো, কারণ আমি একজনের সাথে কথা বলেছি আর কি। আহ, হ্যাঁ, কারণ তার নলেজ, তারা কিন্তু সবাই সব সাবজেক্ট সম্পর্কে জানে না। যেহেতু জানে না, তারা একটা জিনিস ধরায় দিতে চায়। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি কাউন্সিলর চেঞ্জ করবেন। আর প্লাস আপনি তো নিজে ঘাটাঘাটি করে যাবেনই। যেমন হচ্ছে সাবজেক্ট চুজের ক্ষেত্রে আমার কিছু, আমি যেহেতু আমি কোশ্চেন কম পাচ্ছি, আমি আমার রেকমেন্ডেশন গুলো বলে দিব, হ্যাঁ। তো সাবজেক্ট চুজের ক্ষেত্রে আপনাকে, মানে আমি যেটা করেছিলাম যে আহ, আহ, আপনার যে ব্যাকগ্রাউন্ড এই রিলেটেড সাবজেক্টই চুজ করতে হবে। ঠিক আছে, নাহলে আপনাকে ভিসা দিবে না বা হচ্ছে ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাবেন না। এটা একটা খুবই খারাপ দিক, বাট আমাদের হাতে আসলে কিছু করার নেই। খারাপ কেন বললাম, কারণ হচ্ছে আপনি যখন ফর এক্সাম্পল আপনি ফুড এন্ড নিউট্রিশন নিয়ে ব্যাচেলর করছেন, হ্যাঁ, আপনি মাস্টার্সে হচ্ছে আপনি এখানে যে ডিমান্ডের সাবজেক্ট, যেখানে পিআর পাওয়া পসিবল, আপনি ওই সাবজেক্টে আসতে চাচ্ছেন। ফর এক্সাম্পল আপনি নার্সিং আসতে চাচ্ছেন, বা হচ্ছে আপনি সোশ্যাল ওয়ার্কে আসতে চাচ্ছেন, কারণ দিন শেষে আমরা এখানে পার্মানেন্ট হতে চাই, রাইট? সো ওইসব সাবজেক্টে যখন আপনি ওখান থেকে অ্যাপ্লাই করতে চাইবেন, আপনাকে ইউনিভার্সিটি থেকে অফার লেটারই দিবে না, কারণ আপনার সাথে তো এটার কোনো রেলিভেন্সি নাই। আপনি এটা নিয়ে আপনি কোনো, আপনার কোনো ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ হয় না। সো ইন দ্যাট কেস আসলে আপনাকে অস্ট্রেলিয়াতে এন্টার করার দিকে আগে প্রায়োরিটি দিতে হবে, যে আমি আগে বর্ডারটা পার করি, নেক্সট স্টেপ পরে। এটা হচ্ছে আমার
সাজেশন। সো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এমন সাবজেক্ট চুজ করতে হবে যেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে রিলেভেন্ট। সো ফুড এন্ড নিউট্রিশনের সাথে রিলেভেন্ট সাবজেক্ট কি হতে পারে? মাস্টার্স ইন ফুড এন্ড নিউট্রিশন, অথবা এমপিএইচ, অথবা ফুড টেকনোলজি, বা বিভিন্ন সাবজেক্ট রয়েছে। হ্যাঁ, সো ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি ভিসা অ্যাপ্রুভালের কথা বলেন, এমপিএইচ এ খুব ভালো ভিসা রেশিও থাকে, কারণ যাদের ফুড এন্ড নিউট্রিশন থাকে তাদের এমপিএইচ দিয়ে দেয়। হ্যাঁ, আপনি অনেক সুন্দর করে এসওপি তে জাস্টিফাই করতে পারেন। আবার হচ্ছে যদি কারো মাস্টার্স হাইট, যেমন আমি আমার মাস্টার্সটা শো করেছি, এটা আমার সেকেন্ড মাস্টার্স যেটা আমি এখানে কমপ্লিট করলাম। সো আমাকে এনজিও থেকে বলেছিল আপনি কি মাস্টার্স হাইট করবেন, আমি বলছি না, আমি আমার মাস্টার্স শো করবো, কারণ ওটা আমার কষ্টের একটা একটা জার্নি ছিল। ঠিক আছে, আমি এটাকে কেন হাইড করব? সো আমি আমার মাস্টার্স শো করছি। কিন্তু আমি যদি আমার মাস্টার্সটাকে হাইড করতাম, মানে ভিসা রেশিওর জন্য আর কি, এবং আমি যদি মাস্টার্স ইন ফুড এন্ড নিউট্রিশনে আবার অ্যাপ্লাই করতাম, তাহলে এটার কিছু প্লাস পয়েন্ট থাকতো। সেটা আমি একটু পরে ঢুকতেছি। হ্যাঁ, সো আমি চাইলে ফুড এন্ড নিউট্রিশন অ্যাপ্লাই করতে পারতাম, কিন্তু আমি যেহেতু আমার মাস্টার শো করবো এটা আমি ডিটারমাইন্ড ছিলাম, আমি এমপিএইচ এ ট্রাই করছি। সো এটা আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কোন সাবজেক্টে আসবেন। বাট যে সাবজেক্টে আসেন ফুড এন্ড নিউট্রিশন, এখানে হচ্ছে ওই পিয়ার সাবজেক্ট না এটা। সো এটা একটা হার্শ রিয়েলিটি, মেনে নিতে হবে। তারপর এখানে আসার পর সবাই যেটা করে, ম্যাক্সিমাম মানুষ সাবজেক্ট চেঞ্জ করে ফেলে। সাবজেক্ট চেঞ্জ করে তারা কোথায় যায়? যেমন হচ্ছে যারা 2 বছর আগে সিডনি বা অস্ট্রেলিয়াতে এসেছে তারা চাইল্ড কেয়ারে ঢুকে পড়েছিল। চাইল্ড কেয়ার হচ্ছে আপনার এমন একটা ডিমান্ডিং সাবজেক্ট ছিল যে এখান থেকে ধরেন আপনি রিজনালে কোন একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিট হলেন, আপনি 6 মাস এখানে পড়ে, মানে আপনি 6 মাস একটা ইউনিভার্সিটিতে একটা সাবজেক্টে পড়লে যেটা আপনার সাবজেক্ট, দেন আপনার মনে হলো যে আপনি এখানে পার্মানেন্ট হতে চান, আপনাকে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের প্রয়োজন, এমন স্কিল আপনার লাগবে, এবং সেই স্কিলের জন্য যে ডিগ্রিটা দরকার সেটা আপনার লাগবে। ইন দ্যাট কেস আপনাকে যেটা করতে হবে, কোর্সে শিফট হতে হবে, এবং সেটা সুইচ হওয়া ইজি। ঠিক আছে, কিন্তু এটা আপনার কল, আপনাকে এটা আগে থেকে জানতে হবে, এবং ম্যাক্সিমাম মানুষ এটাই করে, যদিও আমি সেটা করিনি। তো আহ, একটা সময় চাইল্ড কেয়ার অনেক বেশি ডিমান্ডে ছিল, এখন হচ্ছে চাইল্ড কেয়ারে এত মানুষ শিফট হয়েছে, মানে যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মানুষ এখানে সুইচ করেছে, যার কারণে আপাতত আমি চাইল্ড কেয়ারটাকে রেকমেন্ড করি না। সোশ্যাল ওয়ার্ক মোটামুটি চাইল্ড কেয়ারের থেকে একটু কম ডেঞ্জার জোনে আছে, আর নার্সিং, এই দুইটা সাবজেক্ট আসলে এখন এখন খুব বেশি ডিমান্ডে আছে। হ্যাঁ, আর আপনি যদি এটা রিজনালে করতে পারেন তাহলে তো মাচ বেটার। যখন আপনি পাশ করবেন, বা বাই দ্য টাইম ওয়ার্ক এক্সপিরিয়েন্স সহ আপনার যে পিআর পয়েন্ট থাকবে, সেটা দিয়ে আপনার হচ্ছে পিআর এর জন্য অ্যাপ্লাই করাটা ইজি হবে। যেমন হচ্ছে এখানে একটু পিআর পয়েন্টটা চলে আসে যে আপনি যদি রিজনালে থাকেন, আপনি দেখা যাচ্ছে যে আপনার যে প্রোফাইল থাকবে, আপনার পার্টনারের প্রোফাইল আপনার প্রোফাইল মিলে, মানে এই পিআর লিস্টের পয়েন্ট, এটা একটা হিউজ স্টাডি যে পয়েন্টটা কিভাবে ক্যালকুলেশন হয়। বাট আপনি ধরিয়ে রাখেন একটা মাস্টার্স করা স্টুডেন্ট যার আইএলটিএস মোটামুটি ভালো, তার পার্টনার যদি ব্যাচেলর বা মাস্টার্স কমপ্লিট করে ফেলে, সেক্ষেত্রে ইজিলি 65 সবার স্কোর থাকে, একটা স্ট্যান্ডার্ড স্কোর। হ্যাঁ, 65 to 70 থাকে। তো সেখান থেকে আপনার হচ্ছে যদি সিডনিতে থাকেন, আপনার এই স্কোরটাকে 90-তে নিয়ে যেতে হবে। আবার আইএলটিএস দিতে হবে। একটা ব্যাচেলর কমপ্লিট করলে কিছু পয়েন্ট আপনার অ্যাড হবে, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে কিছু পয়েন্ট অ্যাড হবে। এরকম করে করে আপনি যদি আপনার স্কোরটাকে 90 করতে পারেন, 190 যত করতে পারবেন, আপনার পিআর এর রেসে আপনি এগিয়ে থাকবেন, যেটা খুবই ডিফিকাল্ট। আর রিজনালে যেটা হয়, 70 পয়েন্টে হচ্ছে আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন, মানে ইউ আর অ্যাপ্লিকেবল। সো এটাই হচ্ছে আর কি, আপনি ইউনিভার্সিটি চুজ করার ক্ষেত্রে আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আপনি রিজনালে যাবেন নাকি হচ্ছে আপনি সিডনি বা হচ্ছে মানে এই টাউনের দিকে আসবেন। আবার হচ্ছে তখনও কিছু প্রস এন্ড কনস আছে যে আপু চুজ করব আমি কোন জিনিসটাকে মাথায় রেখে চুজ করব। এটা আসলে একদমই ডিপেন্ড করে একটা পার্সনের, মানে তার ব্যাকগ্রাউন্ডের উপর। যেমন আমার আমার প্রোফাইল কেমন, আমার সাথে মান্তাসের মিলবে না, বা হচ্ছে ফাতেমা তার মিলবে না, তার ব্যাকগ্রাউন্ড কেমন, তার এই মুহূর্তে ফাইন্যান্সিয়াল কন্ডিশন কেমন আমি জানি না। সো কারোর সাথে কারণ এটা ম্যাচ হয় না। যেমন আপনি যদি এরকম, আপনার ব্যাকগ্রাউন্ড যদি এরকম থাকে, যেমন আমার ক্ষেত্রে ছিল যে আমি একটা টিউশন ফি দিয়ে আসবো, এরপরে হচ্ছে বাকিগুলো আমি এখানে নিজে ম্যানেজ করব, সেক্ষেত্রে আমার প্রায়োরিটি ছিল সিডনি। কারণ এখানে এসে আপনি সাথে সাথে জব পেয়ে যাচ্ছেন, কারণ সিডনি হচ্ছে সব থেকে বিজিয়েস্ট সিটি। হ্যাঁ, এখানে আপনার মানে আহ, যে কোনো প্রতিষ্ঠান, সব মানুষ এরা সবাই অ্যাক্টিভ থাকে একদম লং নাইট পর্যন্ত। ট্রান্সপোর্টও আপনার অ্যাভেলেবেল থাকে হোল নাইট। আবার আপনি রিজনালে চলে গেলে দেখবেন যে 7টার সময় বাস থাকে না, বা সবগুলা বন্ধ হয়ে যাচ্ছে। পার্ট টাইম জবের অপরচুনিটি কম্পারেটিভলি অনেক কম সিডনি থেকে। তো আপনি যদি এইসব জিনিসগুলো চুজ করেন, আপনার আবার রিজনেবল মনে হতে পারে যে আপনার জন্য ভালো না।
আবার আপনার যদি মনে হয় যে না আমি 1 বছর টিউশন ফি নিয়ে আসবো, আমার টার্গেট হচ্ছে আমি কম সময়ের মধ্যে আমাকে পিআর পেতে হবে, সেক্ষেত্রে হ্যাঁ আপনি রিজনালে যান। কারণ হচ্ছে একটু সময় লাগবে, বাট কাজ তো মানুষ পাচ্ছে, তাই না? তো দেখা যাচ্ছে যে সিডনিতে যারা 3 বছর বা 4 বছর স্ট্রাগল করতেছে, দেন হচ্ছে তারপর তারা জানে না যে তাদের ওই পয়েন্টটা ফুলফিল হচ্ছে কিনা, সেক্ষেত্রে আপনি রিজনালে 2 বছর বা 3 বছর স্ট্রাগল করার পরে আপনি পেয়ারের জন্য মানে রেডি হয়ে গেলেন, আপনি আপনার পার্টনার সহ। সো এটা না একান্তই আপনার ডিসিশন হবে যে আপনার জন্য সিডনি বেস্ট নাকি সিডনির বাইরের কোনো স্টেট বেস্ট। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে যে আমি ইউনিভার্সিটি কোনটা চুজ করব বা সাবজেক্ট কোনটা চুজ করব? কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন, নাহলে আমি নেক্সট স্টেপে চলে যাব, তারপর রিজনাল নাকি হচ্ছে সিডনি এবং সাবজেক্ট রিলেটেড। সো আমি ধরে নিলাম যে আপনাদের রিলেটেড কোনো ডাউট নেই। সেক্ষেত্রে আপনার প্রথম কাজ হচ্ছে যে কোর্স এবং ইউনিভার্সিটিটা অ্যাটলিস্ট প্রত্যেকটা এজেন্সি আমার যতটুকু ধারণা তারা 3টে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেই। তো আপনি যেটা করতে পারেন, একটা সিডনি, একটা মেলবোর্ন, একটা সিডনির কাছাকাছি রিজনাল যেটা হচ্ছে আই থিঙ্ক উলঙ্গনকে এখন রিজনাল হিসেবে কাউন্ট করে না, সেক্ষেত্রে ডারউইনকে আপনার টার্গেট রাখতে পারেন, হ্যাঁ, যে আপনি ডারউইনে হচ্ছে অ্যাপ্লাই করবেন। সো আপনি এরকম 3টা স্টেটে অ্যাপ্লাই করতে পারেন যেখান থেকে অফার লেটার আসে। ঠিক আছে, দেন আপনি আপনার পার্টনারের সাথে কথা বলে বা হচ্ছে আপনি নিজে যদি সিঙ্গেল থাকেন সেক্ষেত্রে ডিসাইড করেন যে আপনার জন্য কোনটা বেস্ট হয়, যে আপনার ইমিডিয়েট ইনকাম লাগবে, আপনার টিউশন ফি আপনি নিজে দিবেন, নাকি হচ্ছে আপনি আপনার জন্য আপনি লং টার্ম চিন্তা করবেন। ঠিক আছে, তাহলে আপনার কলটা নিতে সুবিধা হবে। সো আপনি যখন অ্যাপ্লাই করলেন আপনাকে একটা চেকলিস্ট ওই এজেন্সি থেকে ধরিয়ে দিবে যে দ্যাট ইজ দিস দ্য চেকলিস্ট, এগুলো আপনার লাগবে। যেমন আপনার একাডেমিক ডকুমেন্টস, আমি এটা নিয়ে একটু পরে আবার ডিটেলসে বলবো না যে আপনার চেকলিস্ট কি। আমি বললাম না যে জিনিসটা আপনি এজেন্সিতে গেলে আপনাকে ইজিলি একটা চেকলিস্ট ধরায় দিবে, আমি যদি আজকে ওইসব বিষয় নিয়ে কথা বলে আপনাদের টাইম ওয়েস্ট, কারণ এটা আপনি যে কোনো জায়গায় পাচ্ছেন। সো আপনাকে একটা চেকলিস্ট, যেখানে যাবেন আপনাকে একটা চেকলিস্ট ধরিয়ে দিবে যে এই ডকুমেন্টস গুলো আপনার লাগবে, কালেক্ট দোজ ডকুমেন্টস, এজেন্সিকে দেন, তারা আপনার বিহাফে অ্যাপ্লাই করে দিবে। ঠিক আছে, কোনো টাকা পয়সা লাগছে না। সেক্ষেত্রে আপনার একটু সময় লাগবে, 1 মাস 1.5 মাস, বাট হচ্ছে তারা হচ্ছে আপনাকে একটা অফার লেটার দিয়ে দিবে। সো আমি আশা করছি যে শুরুতে আপনাকে যে অফার লেটার দিবে সেটা কিন্তু হচ্ছে আপনার ওই ফাইনাল অফার লেটার না, তাই না? আপনাকে জাস্ট একটা অফার লেটার দিল, আপনাকে এরপর হচ্ছে তাদের আরো কিছু রিকোয়ারমেন্ট থাকে, যেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ। আপনার হচ্ছে ওই জিটি কন্ডিশন থাকে, যে আপনি কি অ্যাকচুয়ালি জেনুইন স্টুডেন্ট কিনা। আপনি ধরে নিলে আপনি অফার লেটার পেয়ে গেছেন, আপনাকে তখন জিটি ক্লিয়ার করতে হবে। সেক্ষেত্রে আবার এটা না ইউনিভার্সিটি ওয়াইজ এই 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 পার্টটা অনেক ডিফিকাল্ট হয়। যেমন আমি আমি যখন ওয়েস্টার্ন সিডনি থেকে অফার লেটার পেয়েছিলাম, আমার জিটিটা অনেক সুন্দর করে ক্লিয়ার হয়ে গেছিল। মানে তারা আমাকে কোনো ইন্টারভিউর জন্য কল দেয়নি, জাস্ট ডকুমেন্টস দেখছে, দেন হচ্ছে তারা হচ্ছে আমাকে ওই জিটিতে ক্লিয়ারেন্স দিয়ে দিছে। বাট আপনি আমি আরো একটা ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছিলাম, আই থিঙ্ক সেটা হচ্ছে উলঙ্গম ছিল, এবং এখানে ম্যাকুরি ইউনিভার্সিটি ছিল। তো ম্যাকুরি ইউনিভার্সিটি থেকে আমাকে কল করেছে, কল করে আমাকে মানে আউট অফ সার্টেন 40 মিনিটস একটা ইন্টারভিউ নিল। ইন্টারভিউ নেওয়ার পর ওই আমার অফার লেটারটা ক্যান্সেল করা হলো। সো ইউনিভার্সিটি ওয়াইজ আবার কিছু কিছু মানে কিছু কিছু জায়গায় জিটি ক্লিয়ারেন্সটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। একটা কোশ্চেন পেয়েছি, আচ্ছা ঠিক আছে আপনি কোশ্চেনটা করতে পারেন। একজন হ্যান্ড রেজ করেছেন, আপনার কি কোনো কোশ্চেন আছে? জি তাহলে আমাকে করতে পারেন। জি জি। জি। জি ভাইয়া। আমার কোশ্চেন ছিল এরকম আর কি, যে অফার লেটার যেটা বললেন আর কি, তো সেটা কি হচ্ছে আমি কি হচ্ছে মানে ইনিশিয়ালি আর কি, সেটা কি মই দিয়ে কি পাওয়া কি সম্ভব, নাকি হচ্ছে আইএলটিএস অথবা জিআরই যেটা দেওয়ার পরেই হচ্ছে সেটা পাওয়া যায়, অ্যাপ্লাই করে এমআই, হচ্ছে এটা না আপনাকে কন্ডিশনাল অফার লেটার আর কি? হ্যাঁ আমি আমি বুঝতে পেরেছি। আপনাকে যে এই অনেক সময় দেখা গেছে মানে এটা না আমি অনেক ভ্যারাইটি দেখেছি। সব থেকে বেস্ট হবে যদি আপনার কাছে আইএলটিএস স্কোর অলরেডি থাকে, তাহলে তো তাদের রিকোয়ারমেন্টস এর সাথে ম্যাচ হয়ে গেল। যদি আপনার কাছে আইএলটিএস ডিফিকাল্ট মনে হয় আপনি পিটিটা দেন, পিটিটা কম্পারেটিভলি অনেক সহজ, হ্যাঁ, আইএলটিএস থেকে। তো আমি আমি আপনাকে বলবো যে আমি নিজে আইএলটিএস দিছি, কিন্তু আমার হচ্ছে অনেক সময় অনেক টাইম কনজিউমিং একটা জিনিস ছিল, যেখানে অন্যরা হচ্ছে পিটিয়ে দিয়ে ইজিলি হচ্ছে আপনার অফার লেটার কন্ডিশনাল অফার লেটারটা পেয়ে যায়। কিন্তু অনেক সময় আপনার প্রোফাইল যদি ভালো থাকে, ইন দ্যাট কেস আপনার ওই একটা ডকুমেন্টস পেন্ডিং থাকে, স্টিল দে উইল প্রোভাইড ইউ দ্য অফার লেটার।
ঠিক আছে। তারপর হচ্ছে আপনাকে আপনি এটা মানে আপনার হয়ে এজেন্সি কমিউনিকেট করবে যে যখন অফার লেটারটা পেয়ে যাবেন এই টাইমের মধ্যে, যখন জিটির জন্য ডকুমেন্টস দিবেন আপনি হচ্ছে ওই আইএলটিএসটা ক্লিয়ার করে ফেলবেন। আর একটা জিনিস ছিল যে এমওএ দিয়েই হবে কিনা এটা, আপনি কি হচ্ছে ব্যাচেলারের জন্য ট্রাই করতে চাচ্ছিলেন নাকি মাস্টার্স এর জন্য আমাকে একটু বলবেন, তাহলে আমার জন্য বলতে সুবিধা হবে। না, মাস্টার্স। ব্যাচেলার, মাস্টার্স? মাস্টার্স। আমার একটা মাস্টার্স এর অলরেডি ক্ষেত্রে করা আছে হচ্ছে মাস্টার্স, হচ্ছে আবার মাস্টার্স এর আপনি জন্য। আরেকটা মাস্টার্স এর জন্য, সেক্ষেত্রে আপনার এমওআই দিয়ে হচ্ছে কি জিনিসটা মানে ডিফিকাল্ট হয়ে যায়, মানে খুবই ডিফিকাল্ট হয়ে যায়। আমি বলবো না যে ইম্পসিবল, বাট ইটস ডিফিকাল্ট, কারণ তাদের এটা ইউনিভার্সিটির, আপনি যখন ইয়াতে যাবেন রিকোয়ারমেন্টে যাবেন, কিছু কিছু ইউনিভার্সিটিতে তো এটা লিখাই থাকে যে এমওআই অ্যাকসেপ্টেবল, বাট মোস্ট অফ দেম আইএলস, পিটি বা হচ্ছে অন্যান্য যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট থাকে ওগুলাই মনে মনে হয় মোস্ট অফ দ্য টাইম ওগুলাই অ্যাপ্লিকেবল, আমার কাছে যেটা মনে হয়। আর হচ্ছে যদি লেখা না থাকে সেক্ষেত্রে তো সুযোগই নেই, তাই না? আপনি যেহেতু মাস্টার্সে আসবেন, আমি আপনাকে সাজেস্ট করবো আপনি হচ্ছে পিটিটা প্রেফার করেন। আর আনকন্ডিশনালের জন্য মানে কন্ডিশনালের জন্য হচ্ছে আপনার তো, আপনি যদি আইএলটিএস নাও দেন বা এমওআইও ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনি পেতে পারেন। যে আপনি কি আনসারটা পেয়েছেন? জি, থ্যাংক ইউ। আর আপনাকে আমি একটা ইনফরমেশন দিচ্ছি এখানে রাইট নাও, আপনাকে হচ্ছে যদি আপনি মাস্টার্স এর জন্য আসেন আপনাকে টিআর এর সময় আবার সে পিটিই দিতে হবে, আবার হচ্ছে পিআর এর জন্য আবার সে আপনাকে পিটিই দিতে হবে। সো ইটস বেটার যে আপনি আগে থেকে বাংলাদেশে প্র্যাকটিস করে আপনি এটা দিয়ে আসেন, কারণ আপনাকে এখানে হচ্ছে 2 বছর পর আবার দিতে হবে। আপনি ধরেন যদি এখানে এসে কোনো জব করে সেখানে আপনি স্পন্সরশিপের জন্য ট্রাই করতে চান, আপনাকে ওই ওই ইংলিশ টেস্টটা আবার দিতেই হবে। সো আসলে অ্যাভয়েড করার কোনো ওয়ে নাই। সো আপনি যদি বাংলাদেশে অনেক বা কি বলে যে প্র্যাকটিস করার অপশন থাকে, বা হচ্ছে আপনার কোচিং এর অনেক মানে অ্যাফোর্ডেবল কোচিং থাকে, সো আপনারা চাইলে না এগুলো যদি করে আসেন এটা আসলে ওয়াইজ ডিসিশন হবে। কারণ এখানে পিটি দিতে গেলে আপনার $450 লাগছে, যেটা হচ্ছে সাডেনলি ইনক্রিজ করা হয়েছে, হুইচ ইজ টু মাচ। 40 থেকে 50 হাজার টাকা লাগছে আপনাকে এখানে এসে পিটি দিতে। সো পিটি ডিউরেশন মনে হয় এখন এবার একটু বাড়ানো হয়েছে। সো ইন দ্যাট কেস এটা ওয়াইজ ডিসিশন, আপনি পিটিটা বাংলাদেশ থেকে দিয়ে, এটা আমি সাজেস্ট করবো আমার জায়গা থেকে। আরেকটা বিষয় হচ্ছে এজেন্সি হচ্ছে চুতে না করে হচ্ছে নিজে হচ্ছে পার্সোনালি কি অ্যাপ্লাই করার হয়ে আছে কিনা, আপনি তাহলে হচ্ছে করতে তাহলে পারেন, বেটার হয় কিনা। করতে আপনি আপনি করতে পারেন, বাট এটা আমি শুরুতেই বলেছি অস্ট্রেলিয়ান এডুকেশন সিস্টেম তারা প্রেফার করে আপনার ডকুমেন্টসটা কোনো এজেন্সির মাধ্যমে আসুক, ঠিক আছে? আর যেহেতু এজেন্সির কাজগুলো ফ্রি, সো সো আমি আপনাকে সাজেস্ট করবো এজেন্সি দিয়ে আসেন। আর আপনি নিজে অ্যাপ্লাই করলে, কারণ এখানে অনেক ডকুমেন্টস তো তাদের রিকোয়ারমেন্ট অনেক, হ্যাঁ অনেক চেক লিস্ট, জিটির জন্য অনেক ডকুমেন্টস লাগে। সো আপনি করলে না একটা না একটা ডকুমেন্টস মিসিং হয়ে যাবে বা হওয়ার পসিবিলিটি থাকে। সো এখানে ইউনিভার্সিটি থেকে যদি আপনি কল করেন তারাই আপনাকে বলে দিবে তোমার এজেন্সি কোনটা, মানে তারা এটা প্রেফার করে। আমি বলবো না যে করা যায় না বা মানুষ করছে না, বাট অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট বা অস্ট্রেলিয়ান এডুকেশন সিস্টেম এটা প্রেফার করে, এটা একটা হার্শ রিয়েলিটি। সো আপনি যদি এজেন্সি দিয়ে করেন এটা মাচ বেটার আমার কাছে মনে হয় আর কি। আচ্ছা, এবার হচ্ছে আমি নেক্সট নেক্সট স্টেপে চলে যাচ্ছি যে আপনি হচ্ছে জিটির জন্য যে ওই ওই যে আমি আবার বললাম যে চেকলিস্ট গুলো কিন্তু এজেন্সি থেকে দিয়ে দেয়। তারপর আমার কাছে একটা ডকুমেন্টস আছে, একটা পিডিএফ আছে, সেটা আমি আপুর সাথে শেয়ার করব যেন আপনাদের কাছে এটা পৌঁছাতে পারে। সেখানে কি কি ডকুমেন্টস লাগবে ওগুলো লেখা থাকবে, তাহলে আমি আর ওই ওই ডেপথে না যাই যে কি কি ডকুমেন্টস লাগে, এটা আসলে ইজিলি আপনি ইনফরমেশনটা পেয়ে যাচ্ছেন। সো আপনি যখন জিটির জন্য অ্যাপ্লাই করবেন, আপনি আপনার ওই এসওপি তখন খুব ইম্পর্টেন্ট। আপনাকে যদি ইনকেস ইন্টারভিউ নেয়, যেমন ওয়েস্টার্ন সিটি থেকে আসলে কল দেয় না, কল দিলেও হচ্ছে খুব রেয়ার 1-2 জনকে দিতে পারে, তাদের কাছে মনে হয় যে নাকি কোশ্চেন করতে হবে আমার। আদারওয়াইজ এমনিতে জিটি আপনার ক্লিয়ার হয়ে যায় উইদাউট এনি ইন্টারভিউ। বাট ম্যাকুরি থেকে কল দিবে মাস্ট বি। সো এটা ডিপেন্ড করতেছে ইউনিভার্সিটির উপর, কোন ইউনিভার্সিটি, যেমন উলঙ্গং মোটামুটি একটু কম প্রেশার দেয় এইসব বিষয়ে। ডারউইন এই যে জায়গাটাতে খুব স্মুথলি কাজ করে। তো এটা ইউনিভার্সিটি ওয়াইজও ভ্যারি করে যে জিটিটা আসলে কত তাড়াতাড়ি ক্লিয়ার হচ্ছে। যখন আপনার জিটিটা ক্লিয়ার হয়ে যাবে আপনি কিন্তু আপনার আনকন্ডিশনাল অফার লেটারটা পেয়ে যাচ্ছেন। দেন নেক্সট স্টেপ হচ্ছে আপনার টিউশন ফি দেওয়া, এবং টিউশন ফি দেওয়ার জন্য হচ্ছে
6 মাসের টিউশন ফি নাকি 1 বছরের, সেটাও আবার হচ্ছে আপনার, আপনি সিডনিতে আছেন কিনা মেলবোর্ন আছেন সেটার উপর ডিপেন্ড করতেছে। যেমন 2 বছর আগে আমি সিডনিতে 1 সেমিস্টার ফি দিয়ে আমি চলে আসছি, যেটা আমি এখন কিছু কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে আমি শুনতেছি তারা প্রেফার করছে যে 1 বছরেরই দিতে হবে। সো এটা কিন্তু অনেক টাফ একটা স্টুডেন্টের জন্য, তাই না, যেখানে $16,000 বা $17,000 টিউশন ফি থাকে। তো এটা আসলে ডিপেন্ড করতেছে, আপনি যত লেট করবেন দেখা যাচ্ছে যে ওদের রিকোয়ারমেন্ট আরো বাড়তেই থাকবে। তো এটাও এরকম আর কি থাকে ইনফরমেশন গুলা। আর টিউশন ফি কিভাবে দিবেন সেটা হচ্ছে, যখন আপনাকে ওই টিউশন ফির জন্য মেইল আসবে বা আপনাকে হচ্ছে ইউনিভার্সিটি থেকে আপডেট দেওয়া হবে, তখন তারা ওয়ে গুলো বলে দিবে যে আপনি কিভাবে কোন মাধ্যমে মানে কি কোন ওয়েতে টিউশন ফিটা প্রোভাইড করবেন, ওটা তারা ইজি ইনস্ট্রাকশন দিয়ে দেয়। দেন হচ্ছে আপনাকে একটা ওই ওভারসিজ হেলথ কভার কিনতে হবে। এবং সেটা আমি যেটা করেছি, আমি ইউনিভার্সিটি থেকে নিয়েছিলাম, আমি এখানে আমার পার্টনার সহ এসেছিলাম। তো আমি ইউনিভার্সিটি থেকে পার্টনারের যে হেলথ কভার ছিল ওটা নিয়েছিলাম, এবং সেটা আমি বুপা থেকে নিয়েছিলাম। সো বুপা আমার কাছে অনেক মানে আম, অনেক বেশি সাপোর্টিভ লেগেছে, এবং আমি একটা অফার মানে ডিসকাউন্টও পেয়েছিলাম, এবং এটার মধ্যে সব ফেসিলিটিসই ছিল। এটা আপনি ওই এরকম না যে আপনাকে ইউনিভার্সিটি থেকে নিতে হবে, আপনি চাইলে বাইরে থেকে নিজে থেকেও মানে সস্তা যদি বলেন যে আমি একটু সস্তার মধ্যে যাবো, আপনি সেটা চুজ করতে পারেন। বাট এটা ডিপেন্ড করতেছে যে ওই টাইমে আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন কি রেট চলতেছে, কোন মানে ইন্স্যুরেন্স কোম্পানি কেমন অফার দিচ্ছে, আপনি কোনটা নিতে চান। তো আমার কাছে আমি একটু ঝামেলা এড়াতে চেয়েছিলাম, ইউনিভার্সিটি থেকে একটা লো কস্ট মানে অনেক কম প্যাকেজের একটা হেলথ ইন্স্যুরেন্স নিয়েছিলাম 2 বছরের। সেটা 2 বছরের নিতে হবে যেহেতু আপনারা 2 বছরের জন্য আসবেন। তো আপনি যখন টিউশন ফি ডকুমেন্টস পাঠাবেন আপনার এজেন্সির মাধ্যমে বা আপনি নিজে, এবং হেলথ ইন্স্যুরেন্স আপনি কিনেছেন, যেহেতু আমি ইউনিভার্সিটি থেকে নিয়েছিলাম আমাকে হচ্ছে এটার জন্য ডকুমেন্টস দিতে হয়নি। বাট আপনি যদি হেলথ ইন্স্যুরেন্সটা আলাদা কিনেন আপনার সেটাকে একটা ডকুমেন্টস প্রোভাইড করতে হবে যে আমি পে করেছি, এটা হচ্ছে আমার কনফার্মেশন। দেন আপনাকে হচ্ছে তারা সিওই দিয়ে দিবে। এবং প্রত্যেকটা স্টেপের জন্য অ্যাটলিস্ট আপনাকে 7 দিন থেকে 10 দিন বা 15 দিন ওয়েট করতে হবে, এটা ডিপেন্ড করে অনেকের লাক, অনেকেই খুব দ্রুত মানে সিওই পেয়ে যায়, অনেকে 7 দিন লাগে, যেমন আমার 7 দিন লেগেছিল আর কি। দেন হচ্ছে আপনি যখন সিওই পেয়ে গেলেন আপনি অলরেডি আপনার 80% কাজ কমপ্লিট। দেন হচ্ছে আপনাকে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে, এবং স্টুডেন্ট ভিসার জন্য আলাদা ফি থাকে এবং এটাও অল টাইম চেঞ্জ হতে থাকে। দেন হচ্ছে আপনাকে স্টুডেন্ট ফিটা যেটা আমি যেটা করেছিলাম মানে আমি জানি না আপনারা কতটুকু জানেন সেই হিসেবে ইনফরমেশন দিচ্ছি আর কি, যে অ্যাপ্লাইটা হচ্ছে ওই এজেন্সি থেকে করে, বাট পেটা হচ্ছে আপনি নিজে করেন। যেমন আমি হচ্ছে স্টাডি নেট থেকে করেছিলাম, তো আমি স্টাডি নেটকে আমার অ্যামাউন্টটা দিয়ে দিয়েছিলাম। আর তারা কোনো এক্সট্রা পেমেন্ট নিবে না যে তারা হচ্ছে সার্ভিস চার্জ নিবে, নো, তারা কোনো সার্ভিস চার্জ নিবে না। আপনি হচ্ছে যেটা হচ্ছে ওই অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের স্ট্যান্ডার্ড চার্জ আপনি সেটাই দিবেন, ঠিক আছে। বা আপনি ব্যাংক থেকে পাঠাবেন, ওই এজেন্সিকে পাঠাবেন, এজেন্সি পে করে দিবে, তো আপনার মানে ভিসার জন্য অ্যাপ্লাই করা হয়ে গেল। বাট আপনি বারবার চেষ্টা করবেন যে যখন ভিসার জন্য অ্যাপ্লাই করতেছে আপনার যে ইনফরমেশন গুলো দেওয়া হচ্ছে সেগুলো যেন একদম পারফেক্ট থাকে। কারণ যারা এই কাজগুলো করে তারা হচ্ছে একসাথে অনেক স্টুডেন্টের জন্য কাজ করে, তো তো তারা দেখা যাচ্ছে যে অনেক সময় আপনার নামের স্পেলিংটা ভুল দিল বা অ্যাড্রেসটা ভুল দিল, সেসব ছোট ছোট মিস্টেকের কারণে অনেক সময় ভিসা রিজেক্ট হয়ে যায়। তো আপনি রিস্ক কেন নিবেন, আপনি সবসময় ডাবল চেক করবেন যে কি ইনফরমেশন গুলো আসলে দিচ্ছে তারা ওই ভিসার জন্য অ্যাপ্লাই করার জন্য, এটা বারবার খুব ভালোভাবে চেক করতে হয়। দেন হচ্ছে আপনি মেডিকেল অ্যাটেন্ড করবেন, এবং মেডিকেলে এখানে যেটা করে ওই সব থেকে বেশি প্রায়োরিটি দেয় যে আপনার টিবি আছে কিনা, টিবি টেস্ট যেটা। সো মেয়েদের ক্ষেত্রে নর্মাল এটা ইজিলি ক্লিয়ার হয়ে যায়, ছেলেদের ক্ষেত্রে হচ্ছে অ্যাটলিস্ট ওই এটা একটা এক্সট্রা কশন আমি বলবো এজ এ হেলথ প্রফেশনাল, যে আপনারা যখন ওই মেডিকেলের জন্য এক্সামটা দিবেন তখন অ্যাটলিস্ট এর 15 দিন 20 দিন আগে থেকে আপনারা যদি ইনকেস স্মোকিং করে থাকেন তো এগুলো একটু অ্যাভয়েড করবেন অ্যাটলিস্ট 15-20 দিনের জন্য। কারণ হচ্ছে অনেক সময় মেডিকেল দিতে গেলেন আপনাকে এটা এক্সরে করতে বললো, হ্যাঁ, তো আপনি যখন চেস্ট এক্সরে করলেন দেখা যাচ্ছে যে ইমেজটা ক্লিয়ার হলো না, তখন আপনাকে হচ্ছে অস্ট্রেলিয়ান যে গভর্নমেন্ট আছে ওখান থেকে আপনাকে মেল আসবে যে আপনি এক্সট্রাটা আবার করেন। সো আপনাকে একটা কিছু এক্সট্রা পে করতে হবে ক্লিয়ার ইমেজের জন্য। সো আপনি অলরেডি এত খরচ করতেছেন, আপনার যদি মন চায় যে আপনি আরো বেশি খরচ করবেন ইউ ক্যান ডু দ্যাট। আদারওয়াইজ আমি বলবো ছেলেদের জন্য যে আপনারা অ্যাটলিস্ট এক্সামিনেশনের আগে নিজেদের ওই ভ্যাপিং বা হচ্ছে স্মোকিং এর যদি অভ্যাস থেকে থাকে আপনারা এগুলো একটু অ্যাভয়েড করবেন অ্যাটলিস্ট 15-20 দিনের জন্য। দেন আপনি একবার এক্সামিনেশন দিয়ে গেলে হোপফুল এখানে কিছু হয় না, আর এটা ইজিলি ক্লিয়ার হয়ে যায়।
তারপর হচ্ছে বায়োমেট্রিক্স দিবেন, এবং হচ্ছে এবং এখানে হচ্ছে বায়োমেট্রিক্স দেওয়াটাও খুবই ইজি। আপনাকে এই ডকুমেন্টস গুলো, যে আপনি কোথায় মেডিকেল করবেন, কোথায় বায়োমেট্রিক্স করবেন, এগুলো হচ্ছে আপনাকে এজেন্সি থেকে বলে দেয়। আবার হচ্ছে আপনি যদি নিজে থেকে অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আমি যে একটা পিডিএফ শেয়ার করব, সেখানে ইনফরমেশন পেয়ে যাবেন যে কোথায় বায়োমেট্রিক্স দেয়, কোথায় মেডিকেল দেয়। সো হোপলেস হওয়ার কিছু নাই যে না আমি নিজে করব, আপু কেন আমাকে বারবার এজেন্সির কথা বলছে। যেহেতু এজেন্সি এখানে গভর্নমেন্ট প্রেফার করে, এই জন্য আমি বারবার এটাই বলছি। হ্যাঁ, বাট আপনি নিজে থেকে করলেও দেয়ার ইজ এ ওয়ে। তারপরেই তো আপনার ভিসার জন্য ওয়েট করতে হবে, যে ভিসা ইয়েস অর নো। এ পর্যন্ত কারোর কোশ্চেন থাকলে একটু কোশ্চেন করেন, না হলে হচ্ছে আমি নেক্সট নেক্সট কি বলবো সেটা নিয়ে আমি চিন্তা করছি। এটা হচ্ছে হোল প্রসিডিওর। হ্যাঁ সামিয়া। আপু, ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট কিভাবে রেডি করা হয় বা ওইটা সম্পর্কে একটু আইডিয়া চাচ্ছিলাম। ওকে, সো ওয়ান সেকেন্ড। ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট মানে হচ্ছে ফান্ড রিকোয়ারমেন্ট, তাই তো? জিটির জন্য হচ্ছে এটা হচ্ছে বেসিক্যালি আপনি যখন টিউশন ফি দিবেন, তখন হচ্ছে আপনাকে ওই আহ, আহ, এখানকার অথরিটিকে শো করতে হবে যে ইউ হ্যাভ এনাফ ব্যালেন্স, যে আপনার কাছে এনাফ ব্যালেন্স আছে আপনার টিউশন ফি দেওয়ার জন্য বা এখানে এসে সার্ভাইভ করার জন্য। হ্যাঁ, সো এটা আসলে আমি আপনাকে যেটা চিন্তা করতে হবে যে আপনার অ্যাকাউন্টে কত টাকা দেখাতে হবে। এটা যদি আমি রাফলি বলি, বললাম না আপনাকে আপডেটেড ইনফরমেশন নিতে হবে। সো আমার টাইমে যেটা হয়েছিল, আপনি উম, আপনার ব্যাংকে দেখাতে হবে একটা সিঙ্গেল পার্সনের জন্য 20 থেকে 30 লাখ। হ্যাঁ, আবার ফর এক্সাম্পল 30 লাখ, কারণ এখন হচ্ছে আপনার অস্ট্রেলিয়াতে আপনার ওই লিভিং কস্ট অনেক বেড়ে গেছে। সো আমি ধরে নিলাম মিনিমাম 30 লাখ। হ্যাঁ, আবার হচ্ছে যদি দুইজন পার্সন হয় সেক্ষেত্রে 50 লাখ, 50 to 60 লাখ। হ্যাঁ, এটা হচ্ছে আপনাকে আপনার ব্যাংকে দেখাতে হবে যে আপনার ব্যাংকে এই ফান্ডটা আছে। সেক্ষেত্রে এটা আমি একটা মিনিমাম অ্যামাউন্ট বলেছি, যেমন আমি আমার পার্টনার একদমই মিনিমামটা দেখে এসেছি। হ্যাঁ, অনেকেই একটা সিঙ্গেল পার্সনের জন্য 50 লাখ দেখায়, আমার কাছে সেটা আননেসেসারি মনে হয়। আহ মান্তাসা, আমি একটু এই পার্টটা শেষ করে আমি তোমার কোশ্চেনটা নিচ্ছি। আহ তো হচ্ছে ওই ফান্ডের যে বিষয়টা, অনেকের কাছে শুনবেন বা অনেক জায়গায় গেলে আপনাকে দেখা যাবে যে একজনের জন্যই বলতেছে 60 লাখ 70 লাখ টাকা শো করতে হবে। সো এটা আমরা করিনি, কারণ আমাদের যেটা, আমি যেটা চিন্তা করেছি, আমি অস্ট্রেলিয়ান ওয়েবসাইটে গিয়েছি, গিয়ে আমি দেখলাম যে রাইট নাও আপনি সবকিছু হচ্ছে অস্ট্রেলিয়ানের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন, অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের। তো ওখানে আমি গিয়ে আমি নিজে ক্যালকুলেশন করে দেখলাম যে তাদের হচ্ছে একটা স্টুডেন্টের লিভিং কস্ট কত, তার যদি স্পাউস থাকে সেক্ষেত্রে কত খরচ হতে পারে, হেলথ ইন্স্যুরেন্সের জন্য কত লাগতে পারে। ঠিক আছে, আমার মানে আমার 1 বছরের আমার লিভিং কস্ট, আমার খাবার দাবার সহ কত খরচ হতে পারে। তো আমি এটা ক্যালকুলেশন করে দেখলাম যে আমাদের দুজনের 1 বছরে সার্ভাইভ করার জন্য 50 লাখ ইজ এনাফ ওই টাইমে। ঠিক আছে, যখন আমরা 2 বছর আগে ট্রাই করেছিলাম। তো আমি জাস্ট ওইটুকু অ্যামাউন্টই দেখিয়েছি। তো আমাকে যদি এজেন্সি থেকে বলে যে আপনি এত 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 লাখ শো করেন, আমি তো তাকে ডেফিনেটলি আমার জায়গা থেকে প্রেফার বলবো যে ভাইয়া আমি এটাই করব, আমি এতটুকু অ্যামাউন্টই দিব। ঠিক আছে, এটা হচ্ছে মানে অ্যামাউন্টের দিক থেকে। বাট যারা অলরেডি আপনারা অস্ট্রেলিয়া টার্গেট করেছেন, আমি আসলে আমি সরি যে আমি বলতে পারবো না যে 20 লাখে হয়ে যাবে, কারণ বা 25 লাখে হয়ে যাবে। তাদের আসলে অ্যামাউন্টটা এটা ফিক্সড, আপনাদের যে 1 বছরের লিভিং কস্ট এটা আপনার অ্যাকাউন্টে আছে কিনা এটা শো করতেই হবে। আর কিভাবে শো করবেন সেটা যদি আপনাদের নিজেদের ফ্লুইড মানি হয়, মানে ফর এক্সাম্পল কারো ফিক্সড ডিপোজিট করা আছে, হ্যাঁ, বাবার নামে বা হচ্ছে যে আপনার স্পন্সর হবে তার নামে, সেক্ষেত্রে আপনি যদি এক্সাক্ট অ্যামাউন্টটা শো করেন, আপনার, আমি বলছি আপনার হচ্ছে জিটি ক্লিয়ার হয়ে যাবে বা আপনার ভিসাতে কোনো সমস্যা হবে না। কারণ ওটা আপনার একদম অথেন্টিক মানি, টাকা কই থেকে আসছে আপনি জানেন, আপনার হচ্ছে সোর্স অফ ইনকাম ক্লিয়ার। কিন্তু অনেকেই যেটা করে যে এত টাকা আসলে বাংলাদেশের হিসেবে থাকে না, যে 50-60 লাখ টাকা অ্যাকাউন্টে পড়ে আছে, এটা আসলে পসিবল হয় না। তো সেক্ষেত্রে স্টুডেন্টরা যেটা করে যে তারা বিভিন্ন ব্যাংক থেকে লোন নেয়। তো এখন পর্যন্ত ব্যাংক থেকে কিভাবে লোন নেয় এটা তো আপনারা ক্লিয়ার, তাই না? যে ব্যাংকের লোনের বিষয়টা নাকি আপনারা ক্লিয়ার না। মান্তাসা, হ্যাঁ, হাই মান্তাসা। মান্তাসা, তুমি কি কিছু বলতে চাও? ওকে, আমি আমি তুমি চ্যাট বক্সে দিয়ে দিতে পারো যদি আমি তোমার কোশ্চেন মিস করে থাকি। সো ব্যাংক থেকে লোনের বিষয়টা হচ্ছে কি, আপনি ব্যাংকে যাবেন, সেখানে গিয়ে আপনি বলবেন যে আমি 50 লাখ টাকা শো করবো। সো এক এক ব্যাংকের এক একটা পলিসি থাকে, আমি আমি রাফলি বলছি আর কি। তো তারা বলবে যে আপনি ফর এক্সাম্পল আপনি হচ্ছে আমাকে একটা অ্যামাউন্ট এখানে রাখেন,
2 থেকে 3 লাখ টাকা। দেন হচ্ছে আমি যদি 6 মাসের জন্য স্টেটমেন্ট দেখাই, আমি আপনার এখানে প্রতি মাসে একটা এই অ্যামাউন্টটা কেটে নিব। এটা ব্যাংক টু ব্যাংক প্রেফার করে। অনেক সময় এখানে কানেকশনও ম্যাটার করে, যে অনেকে পরিচিত লোক থাকে যে না এই ব্যাংকে আমার ম্যানেজার আমার পরিচিত, তার আবার এই রেটটা একটু কম রাখে। সো এটা না এলাকা ওয়াইজ ভ্যারি করে, ব্যাংক ওয়াইজ ভ্যারি করে। এটা কোনো মানে এটা কোনো রেকমেন্ডেড ওয়ে না, বাট মানুষ করে, যেহেতু মানুষ করে আমি বলছি। সো এটা একটা ব্যাংক থেকে শো করা, এটা একটা ওয়ে। কিন্তু এখানে রিস্ক ফ্যাক্টর গুলো আমি একটু বলে দেই। আহ, এখন পর্যন্ত মানে 100 স্টুডেন্টের মধ্যে 70% স্টুডেন্ট বা 80% স্টুডেন্টই শো করে, ব্যাংক থেকে শো করে, হ্যাঁ। এবং তারা নিজের রিস্ক নিয়ে শো করে, হ্যাঁ। তো অনেক ক্ষেত্রেই তারা হচ্ছে তাতে কোনো সমস্যা হয় না। আবার অনেকেই হচ্ছে আপনার ওই ভিসা রিজেকশন চলে আসে বা জিটিই ক্লিয়ার হয় না। সো যারা ব্যাংকের মাধ্যমে এভাবে ফান্ড দেখাবেন তারা ওই নিজের রিস্কেই দেখাতে হবে। এখানে আসলে আমার কোনো সাজেশন থাকবে না। আবার কিন্তু কিন্তু যে ব্যাংকগুলো অলরেডি ব্ল্যাকলিস্টেড হয়ে আছে, কিছু কিছু ব্যাংক, যে তারা সবসময় এরকম দেখায়, যেমন প্রাইম ব্যাংক বা কিছু কিছু ব্যাংক, এনআরবি ব্যাংক। সো সেক্ষেত্রে এই ব্যাংকগুলো অ্যাভয়েড করে বেটার। কারণ এরা হচ্ছে এত বেশি স্টুডেন্ট পাঠাইছে যে অলরেডি এখানকার যারা আছে এরা জানে যে এই ব্যাংকগুলো হচ্ছে এভাবে স্টুডেন্টদেরকে ফেক ডকুমেন্টস দিচ্ছে, রাইট? সো আপনি ডকুমেন্টস গুলো নিজেদের স্বচ্ছ অ্যামাউন্টও শো করতে পারেন, যেটা হচ্ছে আপনাদের ফ্লুইড মানি, অথবা ব্যাংক থেকে করতে পারেন, এটা আপনার যার যার সুবিধা অনুযায়ী। বাট এটা আসলে নিজেদেরটা দেখানোই বেটার, যদি এটা হিউজ অ্যামাউন্ট, একটা হিউজ অ্যামাউন্ট। বাট অস্ট্রেলিয়াতে আসলে আপনি যদি পরিশ্রম করেন এই টাকাটা উঠানো পসিবল। বাট ওই যে দিন শেষে টিউশন ফিতে অনেকটা টাকা চলে যায়। বাট আপনি যদি 2-3 বছর সার্ভাইভ করেন, কষ্ট করতে পারেন, আমি বলবো যে এই রিস্ক নেওয়াটা খারাপ কিছু না, যে আপনি নিজের টাকা দেখাইছেন। ঠিক আছে? এই তো টিউশন ফি মানে এই ফান্ডের বিষয় নিয়ে আরো করার কোনো কোয়েশ্চেন আছে, যে ফান্ডটা কিভাবে বা কত টাকা হতে পারে? ফান্ডে কিন্তু সবারই কোয়েশ্চেন থাকে। না আপু, এই মানে এটা তো আপু, এটা হলো ব্যাংকে আপনার একটা আম, কি বলে, ব্যাংকে একটা ফান্ড থাকা লাগে। আরেকটা আমি শুনেছিলাম যে আম, আরেকটা ফান্ড আছে আর কি, সেটা অনেকে শো করতে হয় যে লাইক মান্থলি তার ইনকাম কত আছে স্পন্সরের, সেটা রিলেটেড এরকম কিছু আছে আপু? আচ্ছা, এটা হচ্ছে আপনার যে স্পন্সর থাকবে, এখন ওই যে এটা ডিপেন্ড করতেছে আপনি টাকাটা কিভাবে দেখাইছেন। ফর এক্সাম্পল, আপনার যে স্পন্সর, সে 50 লাখের মধ্যে 30 লাখ দেখাইছে তার ফিক্সড ডিপোজিট, হ্যাঁ। আবার আবার কিছু টাকা দেখাইছে যে এই ব্যাংকে আছে, কিছু টাকা দেখাইছে ওই ব্যাংকে আছে, হ্যাঁ। ও সেক্ষেত্রে আপনাকে যেটা সোর্স অফ ইনকাম বলে, যে আপনার এই ইনকামটা কই থেকে আসলো, এটা কিন্তু এক একজনের প্রফেশনের উপর ডিপেন্ড করে। যেমন অনেকে এরকম থাকে যে তার বাবা অলরেডি কাজ করতেছে, ভালো যে পজিশনে আছে, সরি বাবা বললাম, যেই স্পন্সর থাকে সে তার হচ্ছে এই জিনিসটা প্রয়োজনই পড়ে না। আবার অনেকেই আছে যে সেক্ষেত্রে মানে হতে পারে না যে বাবা রিটায়ার্ড বা মা রিটায়ার্ড, বা তারা হচ্ছে হাউস ওয়াইফ, কিছু করে না, বা হচ্ছে তাদের কোনো ইনকাম সোর্সের ডকুমেন্টস নাই। সেক্ষেত্রে আপনি যখন লয়ার হায়ার করবেন, তারা যেটা করে, তারা হচ্ছে ওই সোর্স অফ ইনকাম না, ওটা ফেক ডকুমেন্টস রেডি করে ফেলে। ঠিক আছে? ওটা লয়ার দিয়ে আপনি যখন লয়ার কাছে যাবেন, তারা হচ্ছে সোর্স অফ ইনকামটা দেখিয়ে দেয়। আপনি ধরেন একটা জমি প্রপার্টি দেখাইলেন, হ্যাঁ, আপনি একটা জমি, যে কোনো একটা জমি দেখালেন, গ্রামের বাড়ির জমি, ডেফিনেটলি ওটার মানে ওটার ভ্যালু 30 লাখ না, 40 লাখ না। বাট আপনার লয়ার হচ্ছে সে বাংলাদেশের কাজটা অনেক স্মুথলি করে ফেলে, যে সে সোর্স অফ ইনকামটাকে ওই অ্যাডজাস্ট করে দেয়। এটা লয়ার দিয়ে ইজিলি করানো যায়। তো এটা নিয়ে এত টেনশনের কিছু নেই। যদি আপনার কাছে টাকা থাকে ব্যাংকে, তাহলে ওই ডকুমেন্টসটা রেডি করে ফেলা যায়। সামি, আপু আমি একটু ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ। জি আপু, ক্লিয়ার। এন্ড আপু, এই লয়ার যে আমরা হায়ার করবো, এটা আমরা কোন দিক থেকে করতে পারি? এটা হচ্ছে আপনার নর্মালি না এজেন্সি থেকে তারা বলতে চায় না, কারণ এটা তাদের রেসপন্সিবিলিটি না যে আপনি ডকুমেন্টস কোথা থেকে রেডি করে দিবেন। সো আপনি যদি তাদেরকে একটু একটু পুশ করেন যে আমি আটকে গেছি, আমি পাচ্ছি না, আপনার কাছে কি কোনো লয়ার আছে, সেক্ষেত্রে তারা রাজি হয়ে যায়, এগ্রি হয়ে যায়। এবং এগ্রি হয়ে গেলে কিন্তু আপনি তো ওই এজেন্সি থেকে পেয়ে গেলেন। আদারওয়াইজ আমার কাছে যে লয়ার আছে আমি তাকে রেকমেন্ড করতে পারি যে উনি হচ্ছে এই কাজ করেন। এবং সেটার জন্য একটা চার্জ তারা রাখে, 20,000 30,000, এটা ডিপেন্ড করে যে ওই টাইমে চাপ কেমন, আপনি কতটুকু আগে তার কাছে পৌঁছাইছেন, আপনার অফারটা কতটুকু দ্রুত আসছে, আর কয়দিন বাকি আছে, ইমার্জেন্সি কাজ কিনা। সো এরকম আর কি।
জি আপু, কাইন্ডলি পসিবল হলে একটু লয়ার ইনফরমেশনটা শেয়ার করেন আপনার পরিচিত কেউ থাকলে। আমি যেখান থেকে করছি আমি করতে পারি, বাট সেটা ওই যে আমার এজেন্সি থেকে বলেছিল, তো সেখান থেকে করেছি আর কি। সো আবার তাদেরকে সারাক্ষণ পুশ করতে হয় যে এটা করেন ওটা করেন, মানে আপনার ওদেরকে দিয়ে করালেও আপনাকে একটু চোখ রাখতে হবে যে কি করতেছে কিভাবে করতেছে। এই তো, সেটা হচ্ছে আপনার ফান্ডের বিষয়টা। আপনাকে ইনকাম সোর্স দেখাতে হবে। দেন হচ্ছে প্রত্যেক ডকুমেন্টস থাকে যে আপনি যদি এগুলো দেখান তাহলে আপনার জন্য ভালো, যে আপনার অনেক আপনি ব্যাংক স্টেটমেন্টও দেখাইলেন, প্লাস হচ্ছে আপনি হচ্ছে আপনার অনেক প্রপার্টি আছে, আপনার অনেক জমি আছে, এগুলো যত দেখাবেন আপনার প্রোফাইলটা ভারী হলো, যে আপনার এই 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 প্রপার্টি, মানে আপনি, মানে এগুলো লয়ার রেডি করে দেয় বেসিক্যালি, কারণ আমরা আসলে একটু বেশি বেশি করেই দেখাই অস্ট্রেলিয়ার জন্য। তো আপনি যত দেখাবেন এই সাপ্লিমেন্টারি ডকুমেন্টস, আপনার হচ্ছে প্রোফাইলটা তত বেশি ভারী হবে আর কি। আর আপনি সেভিংস অ্যাকাউন্টও দেখাতে পারেন, সঞ্চয়পত্র দেখাতে পারেন, এবং এফডিআরও দেখাতে পারেন। বাট পোস্ট অফিসে যে সঞ্চয়পত্র থাকে সেটা অ্যালাউ না। ঠিক আছে, এই আই থিঙ্ক এই ইনফরমেশনটা অনেকেই জানে না, যে আমি কি এই ফান্ডটা কি দেখাতে পারবো কিনা। এবং অনেকেই বলে যে আপনাকে ইনফরমেশন এভাবে দিতে পারে যে ফান্ডটা অ্যাটলিস্ট 6 মাসের থাকতে হবে, অ্যাটলিস্ট 7 মাস থাকতে হবে, বা 1 বছরে থাকতে হবে, মিনিমাম 3 মাস থাকলেই হবে, যে আপনার এই টাকাটা 3 মাস এখানে আছে। তো আপনি যদি ব্যাংকের মাধ্যমে করাতে যান, বা আপনি একটা টাকা অ্যারেঞ্জ করতে চাচ্ছেন কারো মাধ্যমে যেখানে থাকবে, তো আপনি একটা টাকা রাখলেন এবং সেটা মিনিমাম যদি 3 মাস পুরনো থাকে, দ্যাটস এনাফ ফর ইউ। এবং এই টাকাটা ততদিন রাখবেন যতদিন পর্যন্ত না আপনার ভিসাটা এপ্রুভ হচ্ছে। ঠিক আছে, আপনি একটা টাকা রাখলেন সেটা 3 মাস আগের, এবং এই টাকাটা ততদিন পর্যন্ত ব্যাংকে রাখবেন যতদিন পর্যন্ত হচ্ছে আপনার ভিসাটা অ্যাপ্রুভ না হচ্ছে। এটার কি সব থেকে সেফেস্ট ওয়ে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে। এরপর হচ্ছে এসওপি। আপনার এসওপিটা আপনি নিজে লিখবেন। অনেক সময় ফান্ড ক্লিয়ার থাকে, দেন হচ্ছে আপনার কি বলে, আপনার সব ডকুমেন্টস একদম ট্রান্সপারেন্ট, স্টিল আপনার হচ্ছে ভিসা রিজেক্ট হয়ে যায়। অনেক আনলাকি মানুষও থাকে যারা ইচ্ছা মতো ফান্ড দেখাইছে, কোনো সমস্যা নাই, তার একাডেমিক প্রোফাইলও ভালো, স্টিল তারা রিজেকশন পেয়েছে। সেক্ষেত্রে আমরা ওই যখন তারা এক্সপ্লেনেশন দেয় ভিসা অফিসার যে কেন রিজেকশন দিল, সেক্ষেত্রে এসওপিটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এসওপিটা আপনি নিজে লিখবেন, 300 থেকে 400 ওয়ার্ডের হয়, মানে 300 থেকে আহ হ্যাঁ, মানে একটা শর্ট এসওপি, এরকম না যে অনেক বড়। হ্যাঁ, আপনি আপনাকে একটা ডেমো এসওপি দেওয়া হয় হবে, মানে আপনি যখন এগুলা অ্যাসেস করবেন। সো এই ডেমো এসওপিতে আপনি দেখতে পারবেন যে একটা শর্ট এসওপি থাকে। আপনি কেন আসতে চাচ্ছেন, আপনি আপনার পরিচয় দিবেন, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড শেয়ার করবেন, আপনি কেন এই কোর্সে আসছেন। এই যে হেয়ার ইজ দা থিং, যে আমি আপনাকে শুরুতেই বলেছিলাম যে আপনি কোন সাবজেক্ট চুজ করছেন। আপনি এখানকার পিআর সাবজেক্টে যদি আসেন, আপনি কিভাবে এসওপি তে জাস্টিফাই করবেন যে আপনি আপনার ব্যাচেলর হচ্ছে আইটি তে ছিল, আপনি এখন চাইল্ড কেয়ারে পড়াশোনা করতে যাচ্ছেন। ইট ডাজন্ট মেক এনি সেন্স, রাইট? যে আপনার সাথে এটা তো এসওপি তে জাস্টিফাই হলো না। তো এই জন্যই আমাদের যেটা করতে হবে যে আমাদের আমাদের ব্যাকগ্রাউন্ড রিলেটেড সাবজেক্টে আসতে হবে, নাহলে আপনি, কারণ আপনি এসওপি তে নাহলে এটা এক্সপ্লেনই করতে পারবেন না। দেন হচ্ছে এখানে এসে আপনার যদি মনে হয় আপনি সাবজেক্ট চেঞ্জ করবেন, আপনি এখানে এসে করতে পারেন। তারপর হচ্ছে কেন বাংলাদেশেই, মানে আপনি যে মাস্টার্সটা অলরেডি, যদি কেউ অলরেডি মাস্টার্স একটা করে থাকেন আরেকটা করবেন, তাহলে আপনাকে এটা বলতে হবে আপনি কেন আরেকটা মাস্টার্স করবেন। যেমন আমার ক্ষেত্রে আমি বলেছিলাম আমার মাস্টার্সটা ফুড এন্ড নিউট্রিশনে ছিল, আমি এখন পাবলিক হেলথে আমি আরেকটা মাস্টার্স করব। এটা আন্ডারস্ট্যান্ডেবল, রাইট? যে কেন আমি আরেকটা মাস্টার্স করতেছি। সো আপনি যদি অলরেডি একটা মাস্টার্স ফুড এন্ড নিউট্রিশনে করেন, এবং আপনি যদি আরেকটা মাস্টার্স ফুড এন্ড নিউট্রিশনে করতে চান, আপনাকে চিন্তা করতে হবে যে আপনি এখানে কি লিখবেন, কিভাবে ওদেরকে বুঝাবেন যে আপনি কেন আরেকটা সেম টপিকের উপর মাস্টার্স করতে চাচ্ছেন। দেন হোয়াই অস্ট্রেলিয়া। তারপর হচ্ছে আপনার যদি কোনো স্টাডি গ্যাপ থাকে সেটাকে এক্সপ্লেন করতে হবে, যে আপনি ওই টাইমটাতে জব করেছেন, ইন্টার্নশিপ করেছেন, না কি করেছেন। এবং সেটার প্রুফ যদি থেকে থাকে যে আপনি 1 বছর কি কি লাগে আর কি সবকিছু। দেন এই তো,
যখন আপনি পেমেন্ট করে দিচ্ছেন মানে পেমেন্ট রিলেটেড ইনফরমেশন এটাই। আপনাদের কারো কোনো কোশ্চেন আছে এখন পর্যন্ত? আপু আচ্ছা আপু হচ্ছে আমাকে post- যদি স্পাউস সহ জি 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 ভাইয়া বলেন, আমি আবার তোমার কাছে ব্যাক করছি। জি ভাইয়া বলেন। যদি হচ্ছে স্পাউস সহ হচ্ছে আসতে চাই আর কি, তো সেক্ষেত্রে হচ্ছে টোটাল কস্টটা কেমন হবে আর কি, অথবা হচ্ছে আমাকে স্টেটমেন্ট কত দেখাইতে হবে, আর হচ্ছে টিউশন ফি তো সেটা ভার্সিটি অনুসারে ডিপেন্ড করবে। আরো হুম একটা হুম। প্রশ্ন, সেটা হচ্ছে স্কলারশিপের জন্য আর কি, যদি স্কলারশিপের জন্য হচ্ছে ট্রাই করি, তো সেক্ষেত্রে হচ্ছে আসলে প্রোফাইলে হচ্ছে কোন জিনিসগুলা বেশি হচ্ছে এফেক্টিভ হবে আর কি, অথবা হচ্ছে যেটা কিনা স্কলারশিপ পেতে সহায়ক হবে আর কি, অথবা হচ্ছে এবং থিসিসটা হচ্ছে কেমন, ইউনিভার্সিটির যে ব্যাচেলর অনার্স, ব্যাচেলর এবং মাস্টার্স এর যে থিসিস থাকবে, ওই থিসিসটা কি কোনো কাজে আসবে কিনা, অথবা এরকম আর কি। ভাই আপনার কোশ্চেনটা অনেকগুলো আনসার আমি ইনিশিয়ালি শুরুতে দিয়ে দিয়েছিলাম, তো আমি তারপর একটু শর্ট করে বলি, যেহেতু আমার 1 ঘন্টা সেশন আর বেশিক্ষণ টাইম নেই। হ্যাঁ, আপনি রেকর্ডেড ভিডিওটা একটু শুরুতে দেখে নিবেন, ঠিক আছে? ওখানে আমি ইনিশিয়ালি স্কলারশিপ প্লাস হচ্ছে কিছু কিছু বিষয় আমি আপনার এখান থেকে নিয়ে বলে দিয়েছি অলরেডি। তারপর আমি একটা জিনিস বললি যেটা নিউ ইনফরমেশন, যে অস্ট্রেলিয়া খুবই স্পাউস ফ্রেন্ডলি কান্ট্রি। সো যাদের স্পাউস আছে তারা ডেফিনেটলি অস্ট্রেলিয়া একটু পজিটিভ থাকতে পারেন, কারণ আপনি হচ্ছে একজন পড়াশোনা করবে আর একজন কাজ করতে পারবেন ফুল টাইম, এবং টিউশন ফি অনেক সুন্দর করে ম্যানেজ হয়ে যায়। এবং তখন আসলে একটা স্টুডেন্টের উপরই শুধু পিয়ারের ভার চলে আসে না, তখন হচ্ছে স্পাউসও যদি এখানে এসে এমন কোনো কাজ করে যেটা হচ্ছে সে 2 বছর কাজ করে সেটার স্কিল অ্যাসেসমেন্ট করাতে পারে বা হচ্ছে স্পন্সরশিপ পেতে পারে, তাহলে হচ্ছে আহ, মানে আছে না, দুটা সাইড থেকে কিন্তু আপনারা চেষ্টা করতে পারেন। সো যারা পার্টনার নিয়ে চেষ্টা করতেছেন, অস্ট্রেলিয়া ইজ ভেরি গুড অপশন ফর দেম, যে তারা পার্টনার নিয়ে কিভাবে করবেন। স্কলারশিপের পার্টটা আমি একটু বলে দিয়েছি আগে, সেটা আমি রিপিট করছি না। আর হচ্ছে আপনার থিসিসের যে বিষয়টা, যদি আপনি মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে তো আপনার থিসিস কোনো কাজে লাগছে না, কারণ মাস্টার্স হচ্ছে ম্যাক্সিমাম মাস্টার্স বাই কোর্স ভিত্তিক। আপনি যদি পিএইচডির জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার সবগুলা থিসিস কাউন্টেবল। আপনি যখন সুপারভাইজার ম্যানেজ করবেন, তাকে মেল করবেন, তাকে কনভিন্স করতে চাইবেন যে আপনার আহ, তার কোন একটা প্রজেক্টে আপনাকে হচ্ছে কি বলে আপনাকে স্পন্সর করার জন্য বা আপনাকে ফান্ড ম্যানেজ করে দেওয়ার জন্য, সেক্ষেত্রে ডেফিনেটলি থিসিসই আপনার একমাত্র ওয়েপন, রাইট? সেক্ষেত্রে তো এটা কোনো নো ডাউট উইথ দ্যাট। এবং সেটা ডিপেন্ড করতেছে হচ্ছে আপনি সেটা আবার একটা অন্যরকম স্ট্রাগল, যে আপনাকে ওই যে সাবজেক্টে আপনি থিসিস করছেন ওই টপিকের উপরেই আপনাকে সুপারভাইজার ম্যানেজ করতে হবে, এবং তারা ফান্ড দিবে কিনা, যেটা আমি এটা নিয়েও আমি শুরুতে কথা বলেছি, যে অস্ট্রেলিয়াতে এই জিনিসটা খুবই কম্পিটিটিভ এবং লিমিটেড অপশন, বাট ইম্পসিবল না, মানুষ পাচ্ছে কিন্তু। হ্যাঁ, আবার এটা ইউনিভার্সিটি ওয়াইজও ভ্যারি করে, যেমন ওয়েস্টার্ন সিডনিতে হচ্ছে এরকম সুযোগ সুবিধা একটু কম কম্পারেটিভলি, কিন্তু ইউনিভার্সিটি অফ সিডনি আরেকটা আছে, সেখানে আবার এখানে সুযোগ সুবিধাগুলো অনেক বেশি। ঠিক আছে ভাইয়া। ও ফান্ডের বিষয়টা হচ্ছে দুজনের জন্য মিনিমাম, আমি যেটা বললাম যে আপনাকে একটু খোঁজ নিতে হবে যে রাইট নাও এটা অস্ট্রেলিয়াতে লিভিং কস্ট বাড়তেছে, প্রতিদিন বাড়তেছে। হ্যাঁ, তো রাইট যেমন হচ্ছে আমাদের জুলাই মাস আসতেছে 5-6 দিন পরে, তো নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হবে। হ্যাঁ, সো আমাদের জুলাই থেকে যখন নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হবে সেক্ষেত্রে আপনার লিভিং কস্ট আবারও ডিফারেন্ট হয়ে যাবে, যেটা হচ্ছে আপনার আগের সাথে গত বছরের সাথে মিলবে না। তারপরও রাইট নাও দুজনের জন্য মিনিমাম 60 লাখ দেখাতে হয়, আর একজনের জন্য 30 to 40, যেটা আমার মনে হয়। বাট ওই যে বললাম এটা এভরি ইয়ার চেঞ্জেবল। আহ সামিয়া, তুমি তোমার কোশ্চেনটা করো, আমি চ্যাটের কোশ্চেনটা দেখছি চ্যাট বক্সে। আপু আমি এটাই জিজ্ঞেস করতাম যে ইনিশিয়ালি আমাদের কেমন কস্ট যাবে আর কি আসার জন্য, মানে ব্যাংকের যেটা সেটা বাদে যদি ফুল প্ল্যান করে আসতে কেমন কস্ট যেতে পারে। আচ্ছা, ইন দ্যাট কেস হচ্ছে তোমার যেটা করতে হবে যে টিউশন ফি যেটা, হ্যাঁ, একটা আমি ধরে নিলাম একটা সেমিস্টার, তো একটা সেমিস্টারের টিউশন ফি পুরোটা দিতে হচ্ছে। তুমি যদি 30% স্কলারশিপও পাও সেক্ষেত্রে ওই স্কলারশিপটা সেকেন্ড টিউশন ফিতে গিয়ে অ্যাড হবে। মানে হচ্ছে সেকেন্ড টিউশন ফির সময় তোমাকে হচ্ছে একটু কম দিতে হবে। হ্যাঁ, বাট প্রথম যে পেমেন্টটা এটা কিন্তু একদম ফুল অ্যামাউন্ট দিতে হয়।
ওই স্কলারশিপটা সেকেন্ডটাতে গিয়ে অ্যাড হয়। যেমন আমি $16,000 দিয়েছিলাম প্রথম সেমিস্টারে, দেন সেকেন্ড সেমিস্টারে এসে আমি 10,000 দিয়েছি, আমি $6,000 কম দিয়েছি কারণ ওটা আমার স্কলারশিপ ছিল। ইউ গট মাই পয়েন্ট? তো ওই $16,000, হ্যাঁ, তোমার ওই পেমেন্টের মধ্যে $16,000 বাংলা টাকায় যত হয় সেটা কনভার্ট করে নিতে হবে। প্লাস হচ্ছে তোমার এখানকার এয়ার টিকিটটা একটু এক্সপেন্সিভ, তো সেটা, এবং সেটা ডিপেন্ড করতেছে তুমি কখন টিকিট কাটতেছো, এটা আই ডোন্ট নো, এটা আমি বলতে পারবো না। তো ধরে নাও যে দুইজনের জন্য 2 থেকে 3 লাখ, একজনের জন্য এর থেকে হাফ। দেন হচ্ছে তুমি হাতে $2-3 হাজার নিয়ে আসতে পারো। সেটাও ডিপেন্ড করতেছে যে উম, তোমার যদি এখানে কোনো রিলেটিভ থাকে, সাপোর্ট সিস্টেম থাকে, তাহলে এই পরিমাণটা কমানো পসিবল, রাইট? আর যদি কেউই না থাকে, তুমি নিজে একা আসো, সেক্ষেত্রে অ্যাটলিস্ট 2-3 হাজার টাকা হাতে নিয়ে আসা ভালো। আর কেউ যদি পরের সেমিস্টারের ফিও ব্যাকআপ হিসেবে রাখে, তার জীবনটা আরো সহজ হয়ে যায়। বাট এখানে আবার অনেকগুলো ফ্যাক্টর চলে আসে যে যদি সিডনিতে চলে আসো ইজিলি উইদিন 1 or 2 উইক, তুমি যদি খোঁজার মতো খুঁজো উইদাউট এনি রেকমেন্ডেশন জব পেয়ে যাবা। বাট রিজনালে গেলে এটা একটু ডিফিকাল্ট, সো এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। তো তারপরও মিনিমাম টিউশন ফি কস্ট, দেন হাতে যেটা নিয়ে আসতেছো, দেন তোমার হচ্ছে এয়ারপ্লেনের যে খরচটা, প্লাস হচ্ছে বায়োমেট্রিক্স, মেডিকেল, প্লাস হচ্ছে ভিসা, সবকিছু মিলিয়ে আই থিঙ্ক 17-18 লাখের মতো খরচ হয়ে যায়। $16,000 আমাকে একটু কনভার্ট করে দেখতে হবে, আবার এটা রেটটাও চেঞ্জ হয়। তো দুজনের জন্য আই থিঙ্ক 25 থেকে 30 লাখের মতো খরচ হয়ে যায় অল টুগেদার, ঠিক আছে? এটা কিন্তু চেঞ্জেবল। আর একজনের জন্য 17 থেকে 18 লাখ টাকা খরচ হয়, এটা আমার এজাম্পশন। বাট আমি আবারও বলছি এটা চেঞ্জেবল, ঠিক আছে? এটা চেঞ্জ হতে থাকে। এবং এই জিনিসগুলো হচ্ছে তুমি একদম ব্রেকডাউন করে এজেন্সি থেকে বুঝে আসবে। আর আমি একটা কোশ্চেন পেয়েছিলাম যে অস্ট্রেলিয়া আসার আগে এডিশনাল কোন স্কিল গুলো। ওকে, ফার্স্ট অফ অল আপনার ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন, এটা সব থেকে ফার্স্ট রেকমেন্ডেশন। ড্রাইভিং লাইসেন্সটা সাথে করে নিয়ে আসবেন, কারণ এখানে এসে কোনো কাজ না পেলে অ্যাটলিস্ট যেন আপনি উবার করতে পারেন, হ্যাঁ, এটা একটা। সেকেন্ড হচ্ছে আহ, এখানে হচ্ছে যে ব্যারিস্তা যে কোর্স গুলা, মানে আমি ধরে নিচ্ছি যে আপনি পার্ট টাইম জব খুঁজতেছেন, সেক্ষেত্রে কিছু কিছু কাজ আছে যেখানে আপনি যদি আগে থেকে জানেন, আপনি ইজিলি আপনি গিয়ে বলবেন যে আমি এটা কাজটা অলরেডি পারি। যেমন হচ্ছে কফি বানানোর যে কাজগুলো, ব্যারিস্তা কোর্স, বা হচ্ছে আপনার যদি, যদিও এটা প্রয়োজন পড়ে না, যেমন হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টে বা হচ্ছে বিভিন্ন জায়গায় রিটেল স্টোরে যদি কাজ করার কোনো অভিজ্ঞতা থাকে, হ্যাঁ, তো ওগুলা হচ্ছে আপনি এখানে আসলে খুব কাজে লাগে। অনেকেই মিথ্যা বলে যে আমি এটা আগে করছি, দেন এখানে আসলে আপনাদেরকে এনাফ ট্রেনিং দেওয়া হয়। তো আপনি যখন ইনিশিয়ালি আসবেন আপনাকে ওই ট্রেনিংটা দেওয়া হবে। তো ট্রেনিং পেলে তো আপনি এমনিতেও কাজটা করতে পারছেন। বাট ওই ড্রাইভিং লাইসেন্সটা অবশ্যই সাথে করে নিয়ে আসবেন, দুজন পার্টনার আসলে দুজনই। প্লাস হচ্ছে যদি ব্যারিস্টা কোর্স করতে পারেন, কেক বানানোর। লাইসেন্সটা ক্ষেত্রে তো হচ্ছে একটা আমি যতদূর জানি হচ্ছে একটা প্রফেশনাল আর একটা নন প্রফেশনাল আর কি। তো নন প্রফেশনাল হলেই তো হবে নাকি? মানে আমি আপনার কোশ্চেনটা বুঝিনি, নন প্রফেশনাল হলে কি ভাইয়া? মানে ড্রাইভিং লাইসেন্সের মধ্যে হচ্ছে দুইটা ক্যাটাগরি আছে। একটা যখন সেটাতে একটা তো প্রফেশনাল আর একটা নন প্রফেশনাল আর কি। সো আমরা যেহেতু নন প্রফেশনাল, সো সেক্ষেত্রে হচ্ছে নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স আর কি কাজে আসবে কিনা আর কি, আমার বা আসলে এটা এই দিয়ে সম্পর্কে হয়ে আমি যাবে। আমি যেহেতু এই সম্পর্কে আমি এত ডিটেলসে, মানে এত ডেপথে জানি না, এই জন্য আমি আপনাকে কোনো রং ইনফরমেশন দিতে চাচ্ছি না। বাট প্রফেশনাল নন প্রফেশনাল আই ডোন্ট থিঙ্ক ম্যাটার করে, আপনি এটা একটু ডাবল চেক করিয়ে নিন। কারণ আপনি যে ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসতেছেন, আপনার হচ্ছে আহ, ও মানে নর্মাল, একটা নর্মাল ড্রাইভিং লাইসেন্স। আমি জানি না নর্মালের মধ্যে আবার ক্যাটাগরি আছে কিনা, আমি আসলে আই এম নট দ্য বেস্ট পার্সন। সো আপনি এটাকে একটু ডাবল চেক করাবেন। তো ওই নর্মাল যে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে, ওটা দিয়ে এখানে আপনি হচ্ছে 6 মাস ইজিলি আপনি একটা কার কিনে নিজে ড্রাইভ করতে পারবেন, বা রেন্টেড গাড়ি নিলেন, যাই করেন। সো 6 মাস পর আপনি এখানে এসে তো আপনাকে সেই ড্রাইভিং টেস্ট দিতেই হবে। সো ড্রাইভিং টেস্ট দিয়ে আপনি ইজিলি একদম ডাইরেক্ট, আপনি ডিরেক্ট ওই গ্রিন পি পেয়ে যাচ্ছেন। মানে এখানে হচ্ছে মানে ওই সিস্টেম যেটা ড্রাইভিং এর, যে আপনি এখানে ডিরেক্ট হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাচ্ছেন। কিন্তু আপনি যদি এখানে এসে উইদাউট ড্রাইভিং লাইসেন্স আসেন এবং এখানে এসে আপনি ড্রাইভিং টেস্ট দেন, সে অর্জন করতে হবে, দেন রেড পি, দেন গ্রিন পি, দেন এখানে ডিমেরিট পয়েন্ট আছে, মানে এগুলো অনেক হ্যাসেল। ঠিক আছে, এটা অনেক ঝামেলার বিষয়। তো সেক্ষেত্রে আপনি একটু জাস্ট কনফার্ম হবেন যে প্রফেশনাল নন প্রফেশনাল কি হয়। আমি আসলে এই সম্পর্কে এত একটা জানি না, এই জন্য আমি রং ইনফরমেশন দিতে চাচ্ছি না। ঠিক আছে ভাইয়া?
আপনি এটা একটু ক্লিয়ার হয়ে নিবেন, আমি আসলে এই সম্পর্কে এত ডেপথ জি। জানি না। আই থিঙ্ক নর্মালটাই হয়ে যায় আমি যতটুকু জানি। আচ্ছা, আমি হচ্ছে আজকে এ পর্যন্ত একটু মানে আজকে আলোচনাগুলো রাখতে চাচ্ছি। আরেকদিন যদি প্রয়োজন হয় আমরা আরেকটা সেশন করতে পারি, যে এর পরে কি হতে পারে। আসলে এত ইনফরমেশন 1 ঘন্টায় একটু ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক আছে, আপনাদের আরো কোনো লাস্ট কোশ্চেন থাকলে করতে পারেন অ্যাবাউট অস্ট্রেলিয়া। লাস্ট আমি একটা কোশ্চেন নিতে চাচ্ছি, একটা কোশ্চেন। অন্য কেউ আছেন যারা হচ্ছে এতক্ষণ ধরে শুনছিলেন আমাকে? আপনারা হচ্ছে যদি আরো কোনো কোশ্চেন থাকে আপনারা হচ্ছে অবশ্যই মৌসুমী আপুকে জানাবেন। আমার মাধ্যমেই হোক, তার আমি চেষ্টা করবো যেন ওই এডিশনাল ইনফরমেশন গুলো আপনাকে দিয়ে দিতে। ঠিক আছে? আপনি কি শুনতে আচ্ছা, পাচ্ছেন? জি জি। আমাদের মনে হয় আজকে আর কোনো কোশ্চেন এই মুহূর্তে নেই। আর আমরাও হচ্ছে অলরেডি 1 ঘন্টা রান করে ফেলেছি। তো আমাদের যদি কোনো কোশ্চেন থাকে এটা আমাদের পেজে হচ্ছে আপনারা ইনবক্স করে দিবেন। আর আন্না, তোমাকে হচ্ছে অনেক ধন্যবাদ এত সুন্দর করে গুছিয়ে এভাবে একটা সেশন নেয়ার জন্য এবং সবাইকে গুছিয়ে বলার জন্য। থ্যাংক ইউ সো মাচ আর আপু, আমি আর একটু সময় দিতে পারলে ভালো লাগতো। ওয়েলকাম। আর A to Z যেটা হচ্ছে হায়ার স্টাডি ইন অস্ট্রেলিয়ার, যেটার কথা বারবার আন্না বলতেছিল, তো ওইটা যদি কারো দরকার হয় আমাকে প্লিজ একটু ইনবক্স করবেন পেজে, যে ওই পিডিএফটা চাচ্ছেন, আমি তাদেরকে হচ্ছে দিয়ে দিব, ঠিক আছে? আর আমাদের যদি পরবর্তীতে আরো কোনো ইনফরমেশন, সেটা তো বললাম পেজে ইনবক্স করবেন। আর আন্না, তোমাকে হচ্ছে আবারও ধন্যবাদ আর এত সুন্দর করে আমাদেরকে হচ্ছে বুঝিয়ে বলার জন্য এবং সময় দেওয়ার জন্য। এবং আশা করতেছি আমরা সামনে তোমাকে আরো পাবো। ইনশাল্লাহ, থ্যাংক ইউ আপু। আর সবাইকে ধন্যবাদ আজকে অ্যাটেন্ড করার জন্য, আর আপনাদেরকে অল দ্য বেস্ট সবার আগে, কারণ এটা আসলে একটা মাথা নষ্ট জার্নি। বাট আপনার এন্ড অফ দ্য ডে মনে হবে ইটস ওর্থ ইট, হ্যাঁ, যখন আপনি ওই ভিসাটা হাতে পাবেন। সো অল দ্য বেস্ট। আর আল্লাহ ভরসা। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে আজকে সেশনটা এখানেই শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ সো মাচ আপু। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু।